হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর ইউনিট 9 অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বা জটিল যৌগ বা বাংলাতে আরও একটা নাম আছে সবর্গীয় যৌগ, এই পার্টিকুলার চ্যাপ্টারটা শুরু করছি। এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স। ঠিক যেমন এস ব্লক বা পি ব্লক এলিমেন্টস পড়বার জন্য আমাদের কেমিক্যাল বন্ডিং এবং পিরিয়ডিক টেবিল এই দুটো চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর, একই রকমভাবে হায়ার স্টাডিজের জন্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডস চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। পার্টিকুলার এই চ্যাপ্টারটার উপরেই অনেক বইপত্র আছে আর কি। তো সে কারণে অনেক সময় কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এরকমও একটা আলাদা ব্রাঞ্চ ভাবা হয় এটাকে ইনঅর্গানিক কেমিস্ট্রি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে এই চ্যাপ্টার থেকে মাত্রই 3 নম্বর থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তবে নিট বা যেই পরীক্ষার রেসপেক্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে একটা বা মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো, আর অবশ্যই দেখতে থাকো ভিডিও। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে শুরুতেই আমাদের পড়তে হবে যে লবণ মানে সল্টস কাকে বলে, তাদের প্রকারভেদ। আমরা ক্লাস 9-এ নিশ্চয়ই অ্যাসিড ক্ষার লবণের আমরা চ্যাপ্টার পড়ে এসেছি, সুতরাং বেসিক আইডিয়া আমাদের নিশ্চয়ই আছে। তবু আমরা একবার একদম বেসিক জায়গা থেকেই শুরু করব যে লবণ বা সল্ট কাকে বলে। যখন অ্যাসিড এবং ক্ষার পরস্পরের মধ্যে রিয়াকশন করে, যেটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন, এই বিক্রিয়াতে লবণ এবং জল তৈরি হয়। সুতরাং আমরা বলতে পারি যে কম্পাউন্ডস ফর্মড বাই নিউট্রালাইজেশন রিয়াকশন অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস। এবার অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস এটাকে আমি ব্র্যাকেটে লিখেছি কেন? কারণ নিউট্রালাইজেশন রিয়াকশন মানেই হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যেকার বিক্রিয়া। তাহলে কম্পাউন্ডস ফর্মড অ্যালং উইথ ওয়াটার মানে নিউট্রালাইজেশন বিক্রিয়াতে জলের সঙ্গে আর একটা যে কম্পাউন্ড তৈরি হয় সেটাকে আমরা বলি সল্ট। ঠিক আছে, খুব সোজা এক্সাম্পল হচ্ছে NaOH ক্ষার আর তার সঙ্গে HCl রিয়াকশান করলো, জল তৈরি হলো, আর তার সঙ্গে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে দিস ইজ NaCl, অর্থাৎ এটা একটা সল্ট। আরেক রকমভাবে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে কি না, কম্পাউন্ড ফর্মড বাই পার্শিয়াল অর কমপ্লিট ডিসপ্লেসমেন্ট বা রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটমস ফ্রম অ্যান অ্যাসিড মলিকিউল বাই মেটাল অ্যাটমস। অর্থাৎ একটা অ্যাসিডের মলিকিউল আছে, সাপোজ সালফিউরিক অ্যাসিড, এটা যখন কোনো একটা মেটাল অ্যাটমের সঙ্গে রিয়াকশন করছে, সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করছে সাপোজ, তাহলে দু রকমভাবে রিয়াকশন হতে পারে। এই যে অ্যাসিডের যে হাইড্রোজেন অ্যাটমগুলো যে হাইড্রোজেন অ্যাটমগুলো থেকে H+ আয়ন তৈরি হয়, তো এই হাইড্রোজেন অ্যাটমগুলো ধাতুর পরমাণু দ্বারা রিপ্লেসড হয়, প্রতিস্থাপিত হয়। এবার কীরকমভাবে প্রতিস্থাপিত হতে পারে? দুটো এখানে আছে হাইড্রোজেন, এখান থেকে এই দুটো হাইড্রোজেনের দুটোই হচ্ছে H+ আয়ন হিসেবে বেরোতে পারে। এবার যদি দুটোই সোডিয়াম দ্বারা রিপ্লেসড হয়ে যায় তাহলে দুটো সোডিয়াম লাগবে, সেক্ষেত্রে তৈরি হবে Na2SO4। আমরা বলবো যে এইখানে কমপ্লিট রিপ্লেসমেন্ট বা কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়েছে হাইড্রোজেন অ্যাটমসে, যতগুলো ছিল ততগুলোই রিপ্লেসড হয়ে গেছে। আর পার্শিয়াল বা আংশিক কখন হবে? যখন দুটোর মধ্যে একটা রিপ্লেসড হয়েছে H আর একটা H থেকে গেছে তখন। তো এই দুটো কম্পাউন্ডই হচ্ছে লবণ অর্থাৎ সল্ট। তাহলে পার্শিয়াল বা কমপ্লিট রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটম যখন ঘটে ধাতুর পরমাণু দ্বারা, তখন যে কম্পাউন্ড তৈরি হলো সেটাই হচ্ছে লবণ। এবার এই দুটো ডেফিনিশনের মধ্যে আমরা অবশ্যই প্রথম ডেফিনিশনটাকে মাথায় রেখে আমাদের পরবর্তী আলোচনাটা এগোবো। তাহলে কী হবে, আমরা এবার লবণগুলোর যখন আমরা ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগটা করব, তখন সেখানে এই একটা পার্টিকুলার ডেফিনিশনটাকেই আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করে আমরা দেখব যে বিভিন্ন ধরনের লবণগুলোকে ডিফাইন করা যাচ্ছে, তাদের সংজ্ঞা দেওয়া যাচ্ছে। এবার লবণগুলোকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে সিম্পল সল্টস মানে সরল লবণ, পরেরটা হচ্ছে মিক্সড অর্থাৎ মিশ্র লবণ, আর থার্ড হচ্ছে যেটাকে বলা হয় মলিকিউলার কম্পাউন্ড আণবিক যৌগ, অনেক সময় মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ডও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে শুরু করবো হচ্ছে সিম্পল সল্ট দিয়ে। তাহলে সল্টসগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে সিম্পল সল্টস বা সরল লবণ। এদের 3টে টাইপ আছে। একটাকে বলা হয় নর্মাল সল্ট, নর্মাল সল্টকে আমরা বাংলাতে বলি শমিত লবণ, শমিত। 2 নম্বর হচ্ছে অ্যাসিডিক সল্ট বা অ্যাসিড সল্টও বলে অনেক সময়, আম্লিক লবণ। আর থার্ড হচ্ছে বেসিক সল্ট, যেটাকে বলা হয় ক্ষারকীয় লবণ। ব্র্যাকেটে যদি বাংলায় নোট করতে চাও তাহলে ব্র্যাকেটে বাংলায় নোট করে নাও। আর মিক্সড সল্টে আমরা
মিক্সড সল্টের মধ্যে আমরা কোনো ক্লাসিফিকেশান করবো না, জাস্ট এর ডেফিনিশন আর কী বলবো এক্সাম্পলটা দেখে নেবো। আর থার্ড হচ্ছে মলিকিউলার কম্পাউন্ড। কম্পাউন্ডটাকে সংক্ষেপে লিখলাম। মলিকুলার কম্পাউন্ড দু রকমের হয়, একটাকে আমরা বলি ডাবল সল্ট, বাংলায় বলা হয় একে দ্বৈত লবণ। আর সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স সল্ট, যাকে বলা হয় জটিল লবণ। এখন আমাদের কাজ হচ্ছে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা, অর্থাৎ এগুলো সব জেনে নেওয়ার পরে আমাদের মূল চ্যাপ্টার শুরু হবে এখান থেকে, মলিকুলার কম্পাউন্ড থেকে। মলিকুলার কম্পাউন্ডের মধ্যেও আমরা ডাবল সল্টটাকে একটু জেনে নেব কী এটা, এর সঙ্গে কমপ্লেক্স সল্টের কী ডিফারেন্স। তারপরে এই চ্যাপ্টারের যাবতীয় আলোচনা চলবে কেবলমাত্র কমপ্লেক্স বা জটিল লবণের উপরে, ঠিক আছে, যেটারই আর একটা নাম হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বা সবর্গীয় বা জটিল যৌগ। সিম্পল সল্টসগুলো কি বললাম 3 রকমের, তার মধ্যে প্রথমটা হচ্ছে নর্মাল সল্ট বা সমিত লবণ। নর্মাল সল্ট কাকে বলে মানে ওরকম এক্স্যাক্টলি আমরা ডেফিনিশন তো লিখবো না, জাস্ট বোঝানোর জন্য কি লিখবো যে ফর্মড বাই কমপ্লিট নিউট্রালাইজেশন রিয়াকশন। কমপ্লিট নিউট্রালাইজেশন মানে কি, মানে ওই যে আমরা সল্টের যে সেকেন্ড ডেফিনিশনটা দিলাম যে কমপ্লিট রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটমস, সেই ঘটনাটা ঘটে। কীরকম, ধরা যাক H2SO4 এর সঙ্গে আমি NaOH এর রিয়াকশান করালাম। দুটো NaOH যদি রিয়াকশান করে তাহলে তৈরি হবে Na2SO4 প্লাস H2O। ধরা যাক আমি HCl এর সঙ্গে NaOH এর রিয়াকশান করালাম। এখন আমরা এগুলো নিশ্চয়ই জানি যে এর ক্ষারগ্রাহিতা 2, এই NaOH এর অম্লগ্রাহিতা বা অ্যাসিডিটি হচ্ছে 1, তাই জন্য এর 2 এর সঙ্গে এর 1কে ম্যাচ করানোর জন্য এর 2টো লাগলো, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট রেশিওতে এরা রিয়াকশান করে, এসব আমরা জেনে এসেছি। তাহলে NaCl প্লাস H2O। আরও ধরা যাক H3PO4 এর সঙ্গে NaOH বারবার না লিখে একবার KOH লিখলাম, কি তৈরি হবে K3PO4 পটাশিয়াম ফসফেট H2O। আরও এক্সাম্পল আছে, ধরা যাক CH3COOH, ঠিক আছে, প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর একবার প্লাস NaOH লিখে দিই CH3COOH এর সঙ্গে। CH3COOH আমরা জানি অর্গানিক অ্যাসিড, এই একটা মাত্র রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, এই Hটাই H+ তৈরি করতে পারে, এই Hগুলো পারে না। কেন পারে না এসব আমরা জানি অলরেডি। তো যেটা পারে সেইটা যদি ধাতুর পরমাণু দ্বারা রিপ্লেসড হয়ে যায়, তো একটা H বেরোতে পারে, মানে রিপ্লেসড হতে পারে ধাতুর পরমাণু দ্বারা, তো একটাই হয়েছে। তো এইগুলোকে আমরা বলছি কমপ্লিট নিউট্রালাইজেশন। কমপ্লিট মানে কি, যতগুলো হাইড্রোজেন আছে রিপ্লেসড হওয়ার মতন ততগুলোই রিপ্লেসড হয়েছে। এখানেও তাই, এখানে একটার আছে, তাহলে CaOH থেকে দুখানা OH- তৈরি হবে, অর্থাৎ এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রাহিতা হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে 2, তাহলে অ্যাসিডের 2টো মলিকিউল লাগবে। সুতরাং যে সল্ট তৈরি হবে সেটা হচ্ছে CH3COO। যেমন Na ভ্যালেন্সি 1, তাই এটা একটা লেগেছিল, তাই ক্যালসিয়ামের 2, তাই এটা 2টো লাগলো ক্যালসিয়াম, ঠিক আছে। আরও 2-4টে এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। সাপোজ এই যে আমি H3PO4 নিয়েছিলাম, আচ্ছা আমি অ্যাসিড, হ্যাঁ ঠিক আছে, এটা এই পর্যন্ত থাকলো। এবার আমি অ্যাসিড সল্ট বলার সময় ওই এক্সাম্পলগুলোকে আমি বাকি যে এক্সাম্পলগুলো সেইগুলো আমি অ্যাড করছি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। 1 হয়ে গেল নর্মাল, 2 হয়ে গেল অ্যাসিডিক সল্ট বা অ্যাসিড সল্ট। অ্যাসিড সল্ট এবং 3 নম্বর যে বেসিক সল্ট, দুটোরই আমরা এই ইনফরমেশনটা একই লিখবো। কি একই, যে এখানে আমরা বলবো যে ইনকমপ্লিট বা পার্শিয়াল নিউট্রালাইজেশন, ঠিক আছে, পার্শিয়াল অর ইনকমপ্লিট নিউট্রালাইজেশন হলে পরে যে লবণগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে অ্যাসিড সল্ট। আবার এই একই প্রসেসে বেসিক সল্টও তৈরি হয়। আগে আমরা অ্যাসিড সল্ট লিখেছি, তো অ্যাসিড সল্টগুলোকে নিয়ে আলোচনা করি। ধরা যাক NaOH এর সঙ্গে রিয়াকশান হচ্ছে H2SO4। এখন H2SO4 মলিকিউলে 2টো হাইড্রোজেন আছে যারা কিনা রিপ্লেসড হতে পারে।
তা দুটোই যদি রিপ্লেসড হয়ে যায় তাহলে আমরা বলবো কমপ্লিট নিউট্রালাইজেশন। যদি দুটোর মধ্যে একটা হয় তাহলে পার্শিয়াল বা আংশিক। তাহলে একটা যদি হয় তাহলে NaHSO4 তৈরি হবে আর H2 তৈরি হবে। ঠিক আছে, ধরা যাক H3PO4 এর সঙ্গে একটা NaOH রিয়াকশান করেছে, তাহলে একটা OH মাইনাস একটা H প্লাসকে রিপ্লেস করতে পারবে, তাহলে তৈরি হবে Na, একটা H রিপ্লেসড হয়ে গেল, তার বদলে Na লিখলাম, তাহলে দুটো H পড়ে থাকলো, NaH2PO4। তাহলে এটা হয়ে গেল একটা অ্যাসিড সল্ট। কেন? কারণ তিনটে হাইড্রোজেন আছে রিপ্লেস হওয়ার মতন, তার মধ্যে একটাই রিপ্লেসড হয়েছে, আংশিক হয়েছে। আবারও যদি আমি এখানে একটা NaOH দিই, তাহলে আবারও আরেকটা সোডিয়াম দিয়ে আরেকটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে গেল, কিন্তু এখনও যেহেতু একটা হাইড্রোজেন পড়ে আছে যে কিনা রিপ্লেসড হতে পারে, সুতরাং এখনও এই যে সল্টটা তৈরি হলো এটা হচ্ছে অ্যাসিড সল্ট, কারণ এখনও নিউট্রালাইজেশনটা ইনকমপ্লিট বা পার্শিয়াল। ফার্দার যদি আরেকটা NaOH রিয়াকশন করে তাহলে থার্ড যে হাইড্রোজেন সেটাও রিপ্লেসড হয়ে গেল, এইবার তৈরি হয়ে গেল এইটাকে আমরা বলবো নর্মাল সল্ট। দিস ইজ নর্মাল সল্ট। ঠিক আছে, এটা অ্যাসিডিক সল্ট, এটা অ্যাসিডিক সল্ট। ঠিক আছে, তাহলে তিনটে হাইড্রোজেন আছে, তিনটেই যখন রিপ্লেসড হয়ে গেল, কমপ্লিট হলো যখন নিউট্রালাইজেশন, তখন তৈরি হলো নর্মাল সল্ট। আর বাকি যখন ইনকমপ্লিট তখন সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট বা ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট এরা হচ্ছে অ্যাসিড সল্ট। এবার H3PO4 যখন বললাম তখন তার পাশাপাশি আমাকে ফসফরিক অ্যাসিডের সঙ্গে আমাকে ফসফরাস বা H3PO2 অর্থাৎ হাইপোফসফরাস এদের এক্সাম্পলগুলোও বলতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা পি ব্লকে যখন আমরা গ্রুপ 15 পড়বো বা পড়েছি তখন আমরা এগুলো নিশ্চয়ই জেনেছি। H3PO3 হচ্ছে ডাইবেসিক অ্যাসিড। ঠিক আছে, কীরকম হয়? OH হাইড্রোজেন, এই হচ্ছে ওর স্ট্রাকচার H3PO3। আমরা যে একটু আগে H3PO4 লিখলাম সেখানে কি সেটার স্ট্রাকচার কীরকম হতো যদি এখানেও একটা OH হতো? আমরা লক্ষ্য করছি যে আচ্ছা আমি এই যে এটা লিখলাম এটা এখন হচ্ছে এটা H3PO4 এর স্ট্রাকচার। এবার H3PO4 এর তিনটে হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি, তিনটে হাইড্রোজেনই হচ্ছে কোন পরমাণুর সঙ্গে যুক্ত? সরাসরি অক্সিজেন পরমাণুর সঙ্গে, হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। তাই জন্য অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তাই এই OH বন্ড অনেক বেশি অক্সিজেনের দিকে সরে আসে, অর্থাৎ বন্ড পেয়ারকে ছেড়ে হাইড্রোজেনের H প্লাস হিসাবে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তিনটে হাইড্রোজেনই অক্সিজেনের সঙ্গে যুক্ত, তাই তিনটে হাইড্রোজেনই রিপ্লেসড হতে পারে, যেটা আমরা একটু আগে এক্সাম্পল দেখলাম। কিন্তু যদি আমরা এখানে শুধু হাইড্রোজেন লিখি P এর সঙ্গে H, তাহলে এটা এখন H3PO3। H3PO3-তে H3PO4 এর মতোই যে হাইড্রোজেনগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে তারা তো বেরোতে পারে, কিন্তু ফসফরাসের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনটা সেটা H প্লাস হিসেবে বাইরে বেরোতে পারে না। কেন পারে না? কারণ ফসফরাস এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান, একটু সামান্য পার্থক্য। তার ফলে এই হাইড্রোজেন মানে এই যে বন্ড পেয়ার, এই বন্ড পেয়ারটাকে ফসফরাস খুব বেশি পরিমাণে নিজের দিকে টানতে পারে না, যেরকমটা অক্সিজেন পারে। ফলে এই হাইড্রোজেনটা রিপ্লেস হয় না। তাহলে H3PO3-তে রিপ্লেসেবল হাইড্রোজেন, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা আছে? দুটো, একটা দুটো। তাহলে দুটোর মধ্যে যখন আমি বলবো যে দুটোর মধ্যে যখন একটা বেরিয়ে যায়, দুটো টোটাল তিনটে, কিন্তু রিপ্লেসেবল কটা? দুটো। তাহলে প্রথমটা বেরিয়ে গেলে NaH2PO3 তৈরি হচ্ছে, আমরা এটাকে বলবো অ্যাসিডিক সল্ট। কিন্তু সেকেন্ড টাইম যখন এখানে আরেকটা NaOH রিয়াকশান করলো তখন তো Na2HPO4 তৈরি হয়ে গেল, এটা হচ্ছে নর্মাল সল্ট। কেন নর্মাল? কারণ আর রিপ্লেসেবল হাইড্রোজেন নেই। হাইড্রোজেন আছে কিন্তু রিপ্লেসেবল নয়, সেটা সরাসরি ফসফরাসের সঙ্গে যুক্ত। এইখানটা আমাদের খুব কনফিউশন হয়। হ্যাঁ, আমরা যদি এখানে ফার্দার NaOH-এর সঙ্গে রিয়াকশান করাতে যাই তাহলে তো রিয়াকশান হবে না, কারণ আর তো রিপ্লেসেবল হাইড্রোজেন নেই। পরীক্ষা একটা কোয়েশ্চেন এরকম আসে যে অবশ্যই এই চ্যাপ্টারে না, পি ব্লকে, যে আমাদের এখন দেখো আমাদের কাজ হচ্ছে যে কেমিস্ট্রি পড়া, আমাদের এন্টায়ার সিলেবাস কমপ্লিট করা। এরকম তো নয় যে এই একটা চ্যাপ্টারের সঙ্গে অন্য কোনো চ্যাপ্টারের কোনো রিলেশন নেই। কেমিস্ট্রিতে মানে সমস্যা বা তুমি বলতে পারো যে অ্যাডভান্টেজ, যেভাবেই তুমি দেখো না কেন, এটাই যে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড। সুতরাং যখন আমি একটা চ্যাপ্টার পড়ছি বা পড়াচ্ছি আমি তখন অন্য চ্যাপ্টারের সঙ্গে এটা কীভাবে কানেক্টেড বা লিঙ্কড
সেইটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে পুরো বিষয়টা তোমাদের মানে পুরো আর কি ব্যাপারটা তোমাদের কাছে অনেক ক্লিয়ার হবে, ভিশনটা অনেক ক্লিয়ার হবে এবং তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আসলে আমি এই যেটা পড়ছি এটা আমার ওখানেও কাজে লাগবে, মানে পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে মোট কথা। তা এই যে Na2HPO3 এটা একটা নর্মাল সল্ট, কিন্তু Na2HPO4 এটা একটা অ্যাসিডিক সল্ট। এখন সিম্পলি আমাদের বোর্ড এক্সামে এইচএস পরীক্ষায় এরকম কোশ্চেন আসতেই পারে যে এটা ব্যাখ্যা করো যে এইটা কেন অ্যাসিডিক সল্ট, এটা কেন নর্মাল সল্ট। তাহলে ব্যাখ্যা এটাই যে এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা রিপ্লেসেবল নয়, সরাসরি ফসফরাসের সঙ্গে যুক্ত, তাই কমপ্লিট নিউট্রালাইজেশন হয়ে গেছে, অলরেডি কমপ্লিট নিউট্রালাইজেশন হয়ে এটা তৈরি হয়েছে। কিন্তু এর ক্ষেত্রে এই আরেকটা হাইড্রোজেন এখনও প্রতিস্থাপিত হতে পারে, অর্থাৎ এই অবস্থায় এসে নিউট্রালাইজেশনটা ইনকমপ্লিট। তাহলে যেই কমপ্লিট হবে তখন নর্মাল সল্ট তৈরি হবে, আপাতত এটা অ্যাসিডিক। ঠিক আছে, আর যদি আমরা H3PO3 বদলে H3PO2 বলি তাহলে তার স্ট্রাকচার কীরকম হবে আমি এখানে লিখে দিচ্ছি একবারে, তোমরা আলাদা আলাদা করে লিখবে। H3PO2 তাহলে আরও একটা হাইড্রোজেন এখানে ফসফরাসের সঙ্গে যুক্ত, তাহলে এই দুটো হাইড্রোজেন বেরোতে পারবে না H+ হিসেবে, একটাই বেরোতে পারবে। তাহলে এর হচ্ছে ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি কত 1। তাহলে আমরা এরকম লিখব যে H3PO2 প্লাস NaOH, এখানে লিখছি আমরা লিখব NaH2PO2। এটা কি ধরনের সল্ট হয়ে গেল? তাহলে যে দুটো হাইড্রোজেন আরও আছে পড়ে তারা তো কেউ রিপ্লেসেবল নয়, বেরোতে পারবে না, সরাসরি ফসফরাসের সঙ্গে যুক্ত, সুতরাং এটাই হয়ে গেল নর্মাল সল্ট। মানে একবার রিঅ্যাকশন হওয়ার পরেই এটা কমপ্লিট নিউট্রালাইজেশন হয়ে গেল। আচ্ছা, সিম্পল সল্টের আন্ডারে থার্ড হচ্ছে বেসিক সল্ট। বেসিক সল্টও তৈরি হয় কোত্থেকে? ফর্মড বাই ইনকমপ্লিট নিউট্রালাইজেশন। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটাই, আমরা অ্যাসিড সল্ট বানানোর সময় নিচ্ছিলাম H2SO4 বা H3PO4 এবং তার সঙ্গে NaOH। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেটা আমরা ক্ষার নিচ্ছি সেখান থেকে তৈরি হওয়া OH- এর পরিমাণ কম, আর যেটা আমরা অ্যাসিড নিচ্ছি সেখান থেকে তৈরি হওয়া H+ এর পরিমাণ বেশি। এই যখন রেশিওটা ছিল, যখন অ্যাসিড থেকে তৈরি হওয়া H+ এর পরিমাণ বেশি, তখন তৈরি হচ্ছিল অ্যাসিডিক সল্ট। এবার বেসিক সল্ট বানাতে গেলে কী করতে হবে? উল্টোটা করতে হবে, আমাকে অ্যাসিড নিতে হবে এমন যেখান থেকে তৈরি হওয়া H+ এর সংখ্যা বা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কম, আর ধরো ক্ষার যেটা আছে তার সেখান থেকে তৈরি হওয়া OH- এর পরিমাণটা বেশি, যদি এরকম হয় কখনো। ঠিক আছে, ক্যালসিয়াম নিতে পারো বা ম্যাগনেসিয়াম নিতে পারো, যাই হোক না কেন। তাহলে তৈরি হবে কি দেখো, এখান থেকে একটা H+ আর এখান থেকে একটা OH- রিয়াকশান করে চলে গেল, তৈরি করে দিল কি H2O, জল তৈরি করে ফেললো। পড়ে থাকলো কি একটা OH, একটা Mg আর একটা Cl। তাহলে আমরা এরকম লিখবো MgOHCl। ঠিক আছে, আরও এক্সাম্পল ধরা যাক HBr, তার সঙ্গে রিয়াকশান করছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কথার কথা। তাহলে আবারও একটা H+ আর একটা OH চলে গেল, পড়ে থাকলো কি একটা অ্যালুমিনিয়াম, দুটো OH আর একটা Br। তাহলে অ্যালুমিনিয়াম, দুটো OH Br। বা যদি আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান যদি আমি করাই H2SO4 দিয়ে, তাহলে দুটো হাইড্রোজেন আর দুটো OH মিলিয়ে দুটো জলের অণু তৈরি করে দেবে। পড়ে থাকবে কি একটা OH আর Al। তাহলে Al, একটা OH আর এখানকার SO4। ঠিক আছে, খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমি অ্যাসিড সল্ট একটা লিখে রেখেছি এখানে, তো আমি যদি এটাকে বানাই, যদি ইনকমপ্লিট যদি নিউট্রালাইজেশন করি, তাহলে একটা OH আর একটা H চলে গেল, জল হয়ে গেল। পড়ে থাকলো কি এখানে একটা H, এখানে সালফেট, এখানে সোডিয়াম। তাহলে সোডিয়াম, একটা H এবং সালফেট। আমরা এইটাকে বলছিলাম অ্যাসিডিক সল্ট। খুব ভালো করে লক্ষ্য করো কেন এই নামটা হলো। এখানে এখনও একটা H আছে যেটা হচ্ছে H+ তৈরি করতে পারে। H+ মানে কি? অ্যাসিড। তো যেহেতু একটা অ্যাসিড তৈরি হওয়ার মতন একটা পরমাণু এখানে আছে, সুতরাং এটা অ্যাসিডিক সল্ট। আর এই পার্টিকুলার এক্সাম্পলগুলোতে প্রত্যেকটাতে OH আছে, OH থেকে OH- তৈরি হতে পারে, তার মানে এখান থেকে OH- অর্থাৎ বেস তৈরি হতে পারে, তাই এরা বেসিক সল্ট। ঠিক আছে, পুরো ডিফারেন্সটা বোঝা গেল। দেখো বলছি যে নর্মাল সল্ট যদি জলের মধ্যে আমরা যদি একে দিয়ে দিই তাহলে ডিসোসিয়েশন হবে তো,
আয়োনাইজেশন হবে, এটা তৈরি হবে। যদি আমি একটা অ্যাসিড সল্ট নিই, অ্যাসিড সল্টে আমি দেখলাম এইটা তৈরি হবে। আর যদি আমি একটা বেসিক সল্ট নিই তাহলে তৈরি হবে অ্যালুমিনিয়াম 3+ OH মাইনাস সালফেট। এইবার সেকেন্ড যে ডেফিনিশন কীরকমভাবে দেওয়া হয়, নর্মাল সল্ট হচ্ছে সেই সমস্ত সল্ট যেখানে ক্যাটায়ন হিসাবে H+ ছাড়া অন্য ক্যাটায়ন উপস্থিত, এবং অ্যানায়ন হিসাবে OH মাইনাস ছাড়া অন্য অ্যানায়ন উপস্থিত। ঠিক আছে, H+ থাকবে না, OH মাইনাস থাকবে না, অন্য ক্যাটায়ন অ্যানায়ন থাকবে, তারা হচ্ছে নর্মাল সল্ট। অ্যাসিড সল্ট কারা, যেখানে ক্যাটায়ন হিসাবে H+ এর সঙ্গে অন্য ক্যাটায়ন থাকবে, অন্য ক্যাটায়ন থাকবে উইথ H+, সেগুলো হচ্ছে অ্যাসিডিক। আর বেসিক সল্ট কোনগুলো, যেখানে অন্য অ্যানায়ন থাকবে উইথ OH মাইনাস, তারা হচ্ছে বেসিক সল্ট। আমাদের সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মিক্সড সল্ট। মিক্সড মানে বুঝতেই পারছো, এখানে কি হয়, আমরা লিখব যে ফর্মড বাই, এটা তৈরি হয় কি করে, নিউট্রালাইজেশন অফ মোর দ্যান ওয়ান অ্যাসিড অ্যান্ড বেস। একটা অ্যাসিড আর একটা বেস থাকে না, তার থেকে যে কোনো একটা বেশি হতে হবে। আমরা এতক্ষণ সিম্পল সল্ট বানালাম, যা যা এক্সাম্পল দেখলাম, অ্যাসিডগুলো বা বেসগুলোর ক্ষারগ্রাহিতা বা অ্যাসিড গ্রাহিতা আলাদা আলাদা হতে পারে, কিন্তু অ্যাসিডের মানে এক ধরনেরই অ্যাসিড নিয়েছি, এক ধরনের অ্যাসিডের সঙ্গে এক ধরনের ক্ষারের বিক্রিয়া করিয়ে সল্টগুলো পেয়েছি। এবার এখানে অ্যাসিডগুলো বা ক্ষারগুলোর মানে এক ধরনের নিলে হবে না, আলাদা আলাদা নিতে হবে। ফর এক্সাম্পল আমরা ধরো আমরা নিলাম HBr আর HCl, এই যে তাহলে দুটো আলাদা ধরনের অ্যাসিড হয়ে গেল। এবারের সঙ্গে আমি একটা ক্ষার মিশাচ্ছি, ঠিক আছে, রিয়াকশন হবে। এবার দেখো HBr এবং এই যে ক্ষারের সঙ্গে রিয়াকশন হবে, তো HBr কিন্তু আগে রিয়াকশন করবে দেন HCl। কেন? কারণ HCl এর থেকে HBr হচ্ছে স্ট্রঙ্গার। আমরা জানি যে গ্রুপ 17-এর যে এই যে কী বলবো এটাকে, হ্যালোজেন হাইড্রাসিডস, তাদের যে আম্লিকতা বা অ্যাসিডিটি, সেটা যত আমরা HCl, HBr এবং HI যত নিচের দিকে নামি আমরা, তত আমরা বলবো যে এদের অ্যাসিড স্ট্রেংথ নিচের দিকে নামলে তত এটা বৃদ্ধি পায়। HI সব থেকে তীব্র আম্লিক, তারপরে HBr, তারপরে HCl। তাহলে এই দুজনের মধ্যে কে আগে রিয়াকশন করবে? HBr যদি এর সঙ্গে আগে রিয়াকশন করে, তাহলে HBr এর একটা হাইড্রোজেন থেকে তৈরি হওয়া একটা H+, একটা OH মাইনাসকে রিপ্লেস করে দিল, মানে জলের অণু তৈরি করে দিল। তাহলে পড়ে থাকলো কি, ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা OH পড়ে থাকলো আর Br মাইনাসটা এসে গেল। তাহলে এইটা প্রথমে একটা এরকম বেসিক সল্ট হয়ে গেল, তো এটা কিন্তু বেসিক সল্ট। এবার এই বেসিক সল্টের সঙ্গে আবার যখন HCl রিয়াকশন করছে, তখন আবার এই এইচের এখান থেকে তৈরি হওয়া H+ আর এখান থেকে তৈরি হওয়া OH মাইনাস রিয়াকশন করে গেল। তাহলে এবার পড়ে থাকলো কি, দেখো Mg, আমরা ব্র্যাকেট আর দিচ্ছি না, MgClBr লিখছি, বা ব্র্যাকেট যদি দিয়েও দেখতে ভালো লাগবে। এই তাহলে এমন একটা সল্ট তৈরি হলো যে সল্টে এক ধরনের ক্যাটায়ন আর দুটো আলাদা আলাদা ধরনের অ্যানায়ন। ঠিক আছে, এখন কিন্তু এই সল্টটাকে আমরা আর বেসিক সল্ট বা অ্যাসিড সল্ট বলতে পারবো না, কারণ অ্যাসিড সল্ট তারাই যেখানে রিপ্লেসেবল H অ্যাটম আছে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, আর বেসিক সল্ট তারাই যেখানে প্রতিস্থাপনযোগ্য OH গ্রুপ বা হাইড্রক্সিল আয়ন আছে। তো এখানে তার কোনোটাই নেই, সুতরাং এটা একটা নর্মাল সল্টের মতোই, কিন্তু যেহেতু এক ধরনের ক্যাটায়ন আর দু ধরনের অ্যানায়ন, আমরা এটাকে বলবো একটা মিক্সড সল্ট। এবার হচ্ছে থার্ড ক্যাটাগরি, মলিকুলার অ্যাডিশন কম্পাউন্ড। এটাই বেশ মানে মোস্ট ইম্পর্টেন্ট আর কি। আগেরগুলো যা বললাম সেগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এইবার দেখো মলিকুলার অ্যাডিশন কম্পাউন্ড কী তৈরি হয়। আমরা বলছি যে সিম্পল সল্ট, একটা সিম্পল সল্টের সঙ্গে আরেকটা সিম্পল সল্ট রিয়াক্ট করছে, দুটো সিম্পল সল্ট পরস্পরের সঙ্গে রিয়াকশন করছে, করলে পরে যে ধরনের রিয়াকশন এখানে হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাডিশন রিয়াকশন। এবং এতে করে তৈরি হচ্ছে মলিকিউলার, বানানটা পুরোপুরি লিখবে তোমরা, আমি সংক্ষেপে লিখছি, জায়গা নেই, মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, দুটো সিম্পল সল্টের রিয়াকশানে। এবার দেখো একটা এক্সাম্পল আমি দেখাই, খুব মন দিয়ে দেখবে ব্যাপারটা। ধরা যাক সিলভার নাইট্রেট AgNO3 আর এর সঙ্গে রিয়াকশান করছে NaCl। ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশন দুটোরই, এটা অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস।
কি হয় রিয়াকশান? AgCl প্রেসিপিটেটেড হয় হোয়াইট কালারের, মানে এটা সলিড, আর তার সঙ্গে NaNO3 সলিউশনে থেকে যায়। এই যে রিয়াকশানটা হলো, এই রিয়াকশানটা আমাদের এমনিতেই মনে রাখতে হবে। কেন? কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা যখন মানে প্র্যাকটিক্যাল করবো আর কি, ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল, ইভেন ক্লাস 12-এর প্র্যাকটিক্যালেও কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালিসিস আমাদের থাকে, যেখানে অ্যাসিড র্যাডিক্যাল এবং বেসিক র্যাডিক্যাল আমাদের চিনতে হয়। তো ক্লোরাইড র্যাডিক্যালের এটা হচ্ছে একটা কনফার্মেটরি টেস্ট, যেখানে যে কোনো ক্লোরাইড সল্টের সঙ্গে, এমন একটা সল্ট যেখানে Cl- আয়ন প্রেজেন্ট, তার সঙ্গে যদি আমরা সিলভার নাইট্রেটের রিয়াকশন করাই, তাহলে AgCl এর সাদা অধক্ষেপ তৈরি হয়। এইবার খুব ভালো করে লক্ষ্য করে এখানে রিয়াকশনটা কী হলো, মানে কী ধরনের রিয়াকশন হলো। আমরা ছোটোবেলাতে কেমিক্যাল রিয়াকশন অনেক ধরনের হয় পড়ে এসেছি, যে অ্যাডিশন রিয়াকশান, ডিসপ্লেসমেন্ট, প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে বিনিময় বিক্রিয়া, যেখানে আয়নটা এক্সচেঞ্জ হয়, ডাবল ডিকম্পোজিশন যাকে বলা হয়, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের রিয়াকশন হতো। এইখানে এক্স্যাক্টলি সেটাই হয়েছে, যে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আয়নের এক্সচেঞ্জ হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি বিনিময় বিক্রিয়া। আরও একটা এর নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ডাবল ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনের বাংলা কি? ডিকম্পোজিশন বিক্রিয়া মানে হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ধরো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করা হলো, তাপ দেওয়া হলো, তাহলে ওটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর CO2 তৈরি হলো। এই যে একটা কম্পাউন্ড ভেঙে গিয়ে 2-4টে কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, ভেঙে যাওয়া মানে বিয়োজন, ডিকম্পোজিশন। যাই হোক, এবার এইখানে কী হচ্ছে দেখো, Ag+ আর NO3- আর এখানে Na+ আর Cl-। তো Na+ এর সঙ্গে জুড়ে গেল NO3- আর Ag+ এর সঙ্গে জুড়ে গেল Cl-। মানে ও কী করলো, নিজের অ্যানায়নটাকে দিয়ে দিল, তার পরিবর্তে এর অ্যানায়নটাকে নিয়ে নিল, মানে আয়নটা এক্সচেঞ্জ করলো, এও তাই করলো। তাহলে এটা একটা আয়ন এক্সচেঞ্জ রিয়াকশান। আমরা এখানে কী লিখছি, সিম্পল সল্ট আর সিম্পল সল্ট রিয়াকশান করে যদি অ্যাডিশন রিয়াকশান হয়, অ্যাডিশন রিয়াকশান মানে দুটো একসঙ্গে অ্যাড হয়ে যাবে, সেই ক্ষেত্রে তৈরি হবে মলিকুলার অ্যাডিশন কম্পাউন্ড। এখানে কি অ্যাডিশন রিয়াকশান হলো না? কেন হলো না? কারণ এখানে আয়নটা এক্সচেঞ্জ হওয়ার সুযোগ আছে, তাই ওইটা আগে হচ্ছে। যদি আয়নের এক্সচেঞ্জ হওয়ার সুযোগ না থাকে, তাহলে আয়ন এক্সচেঞ্জ হবে না, তখন অ্যাডিশন রিয়াকশান হবে। এবার সেই যে আয়ন এক্সচেঞ্জ হবে না, অ্যাডিশন হবে কখন হবে? যখন এরও ধরো অ্যানায়ন বা এরও অ্যানায়ন যখন সেম থাকবে, অথবা এরও ক্যাটায়ন এবং এরও যখন ক্যাটায়ন সেম থাকবে, ঠিক আছে। যদি কমন হয়ে যায়, তখন তো আর এক্সচেঞ্জ করে তো আর লাভ নেই, এক্সচেঞ্জ করলে তো সেই আগের মতোই হয়ে যাবে। সুতরাং তখন আর এক্সচেঞ্জ হবে না, তখন অ্যাডিশন রিয়াকশানটা হবে। এবার দুটো এক্সাম্পল দিচ্ছি। আমরা দু ধরনের বলেছিলাম মলিকুলার কম্পাউন্ড তৈরি হয়, ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্ট। ডাবল সল্ট বা দ্বৈত লবণ, কমপ্লেক্স বা জটিল লবণ। এবার এই দুটোরই হচ্ছে প্রথম কথা হচ্ছে মলিকুলার অ্যাডিশন কম্পাউন্ডের আমি ডেফিনিশন পরে বলছি, লিখে দিচ্ছি। আর ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্টের ডেফিনিশন আগে না বলে, আগে কীভাবে তৈরি হয়, মানে কী তাদের ডিফারেন্স, কী তাদের অ্যাপিয়ারেন্স, সেগুলো আগে একটু বোঝানোর চেষ্টা করি তারপরে। তো ধরা যাক পটাশিয়াম সালফেট আর অ্যালুমিনিয়াম সালফেট দুটোই হচ্ছে সিম্পল সল্ট এবং নর্মাল সল্ট, এই দুটো। এবার এদের সঙ্গে কী করা হলো, এদেরকে না দুটো আলাদা একটা পাত্রে জল নিলাম, জল নিয়ে এই সল্টগুলোকে মেশানো হলো, তাহলে তারা দ্রবীভূত হয়ে গেল। এইবার এটা করা হয় যে সলিউশনটাকে আরও উত্তপ্ত করা হয় প্রচণ্ড পরিমাণে, অনেক হাই টেম্পারেচারে। যখন এদের টেম্পারেচার বাড়লে কী হয়, সলিবিলিটি বেড়ে যায়, আরও বেশি পরিমাণ সলিউট অ্যাড করা যাবে। তো আরও বেশি পরিমাণ তখন পটাশিয়াম সালফেট আর অ্যালুমিনিয়াম সালফেট অ্যাড করে দ্রবণটাকে অনেক কনসেন্ট্রেটেড করা হয়, হাইলি কনসেন্ট্রেটেড। এবার এই যে কনসেন্ট্রেটেড সলিউশন বা গাঢ় যে দ্রবণটা তৈরি হলো, এটাকে যদি আমরা আস্তে আস্তে ঠান্ডা করি, তাহলে দেখবো যে যত দ্রবণটা ঠান্ডা হতে থাকছে, তত তার সলিবিলিটি বা দ্রাব্যতা কমে যাবে। তখন এক্সেস যে সলিউটগুলো, যাদেরকে আমরা অনেক বেশি বেশি করে অ্যাড করতে পেরেছিলাম গরম অবস্থাতে, তারা এইবার পাত্রের নিচে আস্তে আস্তে থিতিয়ে পড়বে এবং ক্রিস্টালাইন ফর্মে, ক্রিস্টালাইজেশন বলে এটাকে, বা কেলাসন বাংলাতে, সরি। তাহলে আমরা কি করব, প্রথমে এদেরকে মিক্স করলাম, আর 2 নম্বর হচ্ছে এদের ক্রিস্টালাইজেশন করলাম। দুটো এল হবে মনে হয়, যাই হোক বানানটা একটু দেখে নিও। করলে পরে কী হবে, এরা অ্যাডিশন মানে জুড়ে যাবে পরস্পরের সঙ্গে, এরকম তৈরি হবে K2SO4 ডট Al2SO4 হোল থ্রাইস ডট 24, কোথায় লিখবো, 24H2O, ঠিক আছে, জায়গা নেই পাশে লেখার। K2SO4 ডট Al2SO4 হোল থ্রাইস ডট 24H2O। এটার সাধারণ নাম হচ্ছে অ্যালাম, এবং এটার আরেকটু ভালো করে বললে এটার নাম হচ্ছে পটাশ অ্যালাম।
যাকে আমরা বাংলায় বলি ফটকিরি। অনেক সময় শেভিং করার পরে অনেকে লাগায় রক্ত ফক্ত যাতে না বেরোয়। কেন রক্ত বেরোয় না সেটা আমরা অলরেডি সারফেস কেমিস্ট্রিতে ডিসকাস করেছি। রক্ত বন্ধ কীভাবে করে আর কি পটাশ অ্যালাম। যাই হোক, এবার এই তৈরি হয়ে গেল পটাশ অ্যালাম। এইবার এই যে যেটা তৈরি হলো অ্যাডিশন কম্পাউন্ডকে এরকম ডট ডট দিয়ে লেখা হয়, মাঝখানে মাঝখানে ডট দিয়ে, এরা সবাই পরস্পরের সঙ্গে জুড়েছে। এইবার আমরা যদি এই পার্টিকুলার অ্যাডিশন কম্পাউন্ডটাকে নিয়ে যদি খুব ভালো করে এটাকে যদি আমরা অবজার্ভ করি, তাহলে দেখবো কি দেখবো, খুব ভালো করে লক্ষ্য করো। প্রথম কথা হচ্ছে এটা তো তৈরি হয়ে গেল সলিড অবস্থায়, ঠিক আছে। এটা অ্যাকোয়াস সলিউশন আমরা নিয়েছিলাম, অ্যাকোয়াস সলিউশন নেওয়ার পরে এটা সলিড হয়ে গেল। এবার এই সলিড সল্টটাকে দেখতে মোটেই পটাশিয়াম সালফেটের মতো নয় বা অ্যালুমিনিয়াম সালফেটের মতোও নয়, এর একটা আলাদা অ্যাপিয়ারেন্স আছে। এটাই মানে আলাদা অ্যাপিয়ারেন্সটা এটাই সিগনিফাই করে যে এর সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য আছে, এর একটা স্বাধীন অস্তিত্ব আছে, স্বাধীন সত্তা আছে। কখন? সলিড অবস্থায়। এবার আমি যদি এই পার্টিকুলার সল্টটাকে যদি আমি জলের মধ্যে মেশাই তাহলে কি হবে? বলা হয় যে জলের মধ্যে যখন মেশাই, জলীয় দ্রবণে যখন ফটকিরি যখন চলে গেল বা এর মতন আরও যারা একই রকমের কম্পাউন্ড তৈরি করে তারা যখন জলীয় দ্রবণে চলে গেল, জলীয় দ্রবণে যাওয়ার পরে ও কনস্টিটিউয়েন্ট যে আয়নগুলো আছে এখান থেকে যা যা আয়ন তৈরি হতে পারে বলে আমরা ভাবছি, ঠিক সেই আয়নগুলোই তৈরি হয়, ঠিক আছে। কী দিয়ে তৈরি? দেখো, আমরা নিয়েছিলাম কি পটাশিয়াম সালফেট। প্রথমে পটাশিয়াম সালফেটে কি থাকে? K+ থাকে আর সালফেট থাকে। অ্যালুমিনিয়াম সালফেটে কি থাকে? অ্যালুমিনিয়াম 3+ থাকে আর সালফেট থাকে। তাহলে মোদ্দা কথা আমরা যে দুটো সল্টকে মিশিয়েছিলাম সেখান থেকে প্রাপ্ত আয়ন 3 ধরনের, সালফেট, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। এবার একে যখন আমরা জলের মধ্যে দিচ্ছি তখনও আমরা এখান থেকে কিন্তু পটাশিয়াম পাচ্ছি, অ্যালুমিনিয়াম পাচ্ছি এবং সালফেট পাচ্ছি। কী করে বুঝবো পাচ্ছি? পটাশিয়ামকে জলের মধ্যে মেশালাম, জলীয় দ্রবণ তৈরি হয়ে গেল। সেই জলীয় দ্রবণ নিয়ে আমরা যদি সেই জলীয় দ্রবণের মধ্যে যদি বেরিয়াম ক্লোরাইড মেশাই তাহলে দেখব আমরা যে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ তৈরি হচ্ছে। আমরা জানি যে এটা সালফেট র্যাডিক্যালের টেস্ট, আইডেন্টিফিকেশন টেস্ট, আবারও সেই আমরা কোয়ালিটেটিভ ইনঅর্গানিক কেমিস্ট্রিতে চলে যাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে এগুলো সব কাজে লাগে। তো সালফেটের টেস্ট কি? বেরিয়াম ক্লোরাইড মেশালে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ তৈরি হয়। এখন যখন আমরা ফটকিরির জলীয় দ্রবণকে যখন আমরা তার মধ্যে বেরিয়াম ক্লোরাইড মেশালাম এবং বেরিয়াম সালফেট তৈরি হচ্ছে, তার মানে সেখানে সালফেট আয়ন আছে। আবার অ্যালুমিনিয়ামটাও আমাদের সিলেবাসে আছে। অ্যালুমিনিয়াম আয়নের জন্য আমাদের NH4Cl মেশাতে হয় আর NH4OH মেশাতে হয়। মেশালে পরে যে কোনো অ্যালুমিনিয়াম সল্ট থেকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়। একটা সাদা জিলাটেনিয়াস বলা হয় যে প্রেসিপিটেশন। জিলাটেনিয়াস মানে জেলির মতন দেখতে, মানে সাদা, মানে একদম পারফেক্টলি হোয়াইট না, সাদা জেলি টাইপের একটা, মানে হালকা সাদা টাইপের একটা তৈরি হয় প্রেসিপিটেশন। তো এই প্রেসিপিটেশনটাকে নিয়ে যদি আমরা এখানে সোডিয়াম হাইড্রক্সাইড মেশাই এই প্রেসিপিটেশনে, তাহলে প্রথমে অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড, তারপর আরেকটু বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড। তো আমরা দেখি যে এখানে এরকম একটা কম্পাউন্ড তৈরি হয় AlOH4। এবার এই যে এটা ছিল সাদা হোয়াইট প্রেসিপিটেশন, এইখানে এটা হয়ে গেল কালারলেস মানে এটা ডিজলভড হয়ে গেল সলিউশনে, ঠিক আছে। এই অধক্ষেপটা সলিউশনে ডিজলভ হয়ে গেল, আমরা আবার জলের মতন ট্রান্সপারেন্ট একটা পেয়ে গেলাম। এখানে যদি আমরা ফার্দার NH4Cl মেশাই, অ্যামোনিয়াম ক্লোরাইড, আবার আমরা দেখব সাদা অধক্ষেপ তৈরি হচ্ছে। কেন? কারণ আবারও এখান থেকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমরা কনফার্ম করতে পারি যে পটাশিয়ামের যে অ্যাকুয়াস সলিউশন সেইখান থেকে সেখানে আমরা অ্যালুমিনিয়াম ক্যাটায়নকে পাই, সালফেট অ্যানায়নকে পাই এবং পটাশিয়াম আয়নকেও পাই। পটাশিয়াম আয়নের টেস্ট আমি লিখছি না, পটাশিয়াম আয়নের টেস্ট আমাদের সিলেবাসে নেই, তাই জন্য দরকার নেই। শুধু এটুকু জানতে হবে যে 3টে আয়নকেই পাই। এবার একটা জিনিস তুমি ভেবে দেখো, আমি যদি ফটকিরি নিই, তাকে আমি অ্যাকুয়াস সলিউশনে দিলাম, জলের মধ্যে মেশালাম, যা যা আয়ন আমি পাচ্ছি, আমি যদি আলাদা করে অন্য কেউ একজন একটা পাত্র নিয়েছে, সেই পাত্রে জল নিয়েছে, জল নিয়ে সেখানে K2SO4 এবং অ্যালুমিনিয়াম সালফেটকে আলাদা করে মিশিয়েছে। জল দিলাম, K2SO4 মেশালাম, অ্যালুমিনিয়াম সালফেট মেশালাম, ফটকিরি মেশাইনি কিন্তু।
পটাশিয়াম মেশাইনি, মিশিয়েছি আমি কি পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম। এই দুটোকে যদি আমি মেশাই তাহলেও তো এই সলিউশনে আমরা একই রকমভাবে K+ পাবো, অ্যালুমিনিয়াম 3+ পাবো, সালফেট 2+ পাবো। তাহলে জলীয় দ্রবণটাকে দেখে, ঠিক আছে, এখানকার জলীয় দ্রবণ পটাশিয়ামের আর এই দুটো সিম্পল সল্টের মিক্সচার তার জলীয় দ্রবণ, এই দুটো জলীয় দ্রবণের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং একটা যদি আমাকে জলীয় দ্রবণ দেওয়া হয় যেখানে আমি টেস্ট করে বুঝলাম যে এর মধ্যে পটাশিয়াম ক্যাটায়নও আছে, অ্যালুমিনিয়াম 3+ও আছে, সালফেটও আছে, তাহলে আমি কি বলতে পারবো যে ওই জলীয় দ্রবণটা কোন সলিড থেকে তৈরি হয়েছে? শুধু পটাশিয়াম থেকে জলীয় দ্রবণ বানানো হয়েছে, নাকি পটাশিয়াম সালফেট আর অ্যালুমিনিয়াম সালফেট মিশিয়ে ওই জলীয় দ্রবণটা বানানো হয়েছে? এইটা তো কনফার্ম করে বলা যাবে না। মোদ্দা কথা এটা দাঁড়ালো যে যে পার্টিকুলার মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ডটা তৈরি হলো তার অস্তিত্ব সলিড স্টেটে, তার অস্তিত্ব বজায় আছে। কেন? কারণ সলিড স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম সালফেট বা অ্যালুমিনিয়াম সালফেটকে যেমন দেখতে হয় এর ক্রিস্টাল নেচার আলাদা, অস্তিত্ব আছে। কিন্তু যেই ওকে আমরা জলীয় দ্রবণে মেশালাম তখন এই মলিকুলার যে কম্পাউন্ডটা তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, এবং যে যে নর্মাল সল্ট থেকেও তৈরি হয়েছিল সেই নর্মাল সল্টগুলো যা যা আয়ন দেয় ও সেই সেই আয়ন দিল। তার মানে নর্মাল সল্টের মতোই ও বিহেভ করছে জলীয় দ্রবণে। সুতরাং জলীয় দ্রবণে ওর নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, নিজস্ব আইডেন্টিটি কেবলমাত্র সলিড স্টেটে। তাহলে এই ধরনের মলিকুলার কম্পাউন্ডগুলোকে আমরা বলবো ডাবল সল্ট বা দ্বৈত লবণ। ডাবল কেন? কারণ ডাবল সল্টের ডাবল কথাটা কোত্থেকে এসছে আমি কনফার্ম নই। এটা হতে পারে যে দুটো সল্ট মিশিয়ে তৈরি হয়েছে বলে ডাবল সল্ট, অবশ্য সেই ক্ষেত্রে তিনটে সল্ট মেশালে ট্রিপল সল্ট হতে পারে। আবার এরকমও হতে পারে যে সলিড স্টেটে এক ধরনের বিহেভিয়ার, অ্যাকুয়া স্টেটে আর এক ধরনের বিহেভিয়ার, অন্য আরেকজনের মতন এদের মিক্সচারের মতন। সুতরাং দু ধরনের বিহেভিয়ার দেখাচ্ছে, তাই জন্য ডাবল সল্ট। আমি জানি না এক্স্যাক্টলি কেন ডাবল সল্ট নামটা দেওয়া হয়। তো এই হচ্ছে ডাবল সল্ট, যাদের অস্তিত্ব শুধুমাত্রই সলিড স্টেটে আছে, কিন্তু অ্যাকুয়াস সলিউশনে যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে না। সেকেন্ড এক্সাম্পল, আমি আবারও মেশাচ্ছি হচ্ছে FeCN2 আর KCN, আবারও দুটো নর্মাল সল্ট মানে সিম্পল সল্টস মেশাচ্ছি, জল দিলাম এবং আবারও মিক্সিং হলো এবং ক্রিস্টালাইজেশন হলো, মানে একই প্রসেস, যা প্রসেস আগেরবার করলাম এই প্রসেস। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি আমি দুটো জিনিস লিখছি, একটা হচ্ছে আমরা কি করছি, লিখছি এক্সপেক্টেড মলিকুলার কম্পাউন্ড তৈরি হবে, অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হবে, তাহলে এই দুটো অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এরকম লিখবো যে KCN ডট FeCN হোল টুয়াইস, তারপর ডট দিয়ে XH2O। আগেরবার যেমন লিখলাম 24 H2O, তেমনি এখানে কটা H2O আমরা জানি না, তাই XH2 লিখলাম। এটা আমাদের এক্সপেকটেশন যে এরকম কিছু একটা তৈরি হতে পারে। কিন্তু বাস্তবে রিয়ালিটিতে কি হচ্ছে, বাস্তবে কি তৈরি হয় আমরা দেখি। এরকম একটা তৈরি হয় কম্পাউন্ড K4 FeCN6। জলের কোনো মলিকিউল এখানে নেই মানে জলের মলিকিউল এই পার্টিকুলার এক্সাম্পলটা তো নেই, অন্য এক্সাম্পলে থাকতে পারে। অন্য যখন আমরা অ্যাকচুয়ালি 2 নম্বর এক্সাম্পল মানে আমি কমপ্লেক্স সল্টটাকে ব্যাখ্যা করতে চাইছি। তো কমপ্লেক্স সল্টে এটা কমপ্লেক্স সল্ট, এবার এর সঙ্গে বা জটিল যৌগ, এখানে জলের মলিকিউল থাকতে পারে নাও থাকতে পারে, এই ক্ষেত্রে নেই, অন্য ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু ডাবল সল্ট এর মতন যদি হয়, যেমনটা আমরা পটাশিয়ামে দেখলাম, সব কটা ডাবল সল্টেই, যত রকমের ডাবল সল্ট আছে সমস্ত ডাবল সল্টেই জলের মলিকিউল কিন্তু থাকেই, যেটাকে আমরা বলি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, কেলাস জল বাংলাতে। তো যাই হোক, এবার এই যে তৈরি হলো, এবার দেখো FeCN2 যে মিশিয়েছিলাম, তার মানে FeCN2কে যদি আমি জলের মধ্যে শুধু মেশাই, শুধু FeCN2 ফেরাস সায়ানাইড, তাহলে ফেরাস আয়ন থাকবে, সায়ানাইড আয়ন থাকবে। আর যদি পটাশিয়াম সায়ানাইডকে জলে মেশাই তাহলে পটাশিয়াম আয়ন থাকবে আর সায়ানাইড আয়ন থাকবে। তাহলে এইবার আবার তুমি ভাবো যে একটা পাত্র, সেই পাত্রে শুধু জল নিয়েছি, জল নিয়ে সেখানে FeCN2কে মিশিয়েছি আর KCNকে মিশিয়েছি, কিন্তু কোনো রকম ক্রিস্টালাইজেশনের দিকে যাইনি, আমরা জাস্ট মিশিয়েছি। জাস্ট মেশাই যদি, এবং তারপর যদি আমরা টেস্ট করি, তাহলে আমরা দেখব যে ফেরাস আয়নের টেস্ট পাবো, সায়ানাইড আয়নের টেস্ট পাবো এবং পটাশিয়াম আয়নের টেস্ট পাবো। কিন্তু এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডকে যদি আমি জলের মধ্যে মেশাই তাহলে আমি দেখব যে পটাশিয়ামের টেস্ট পাচ্ছি, কিন্তু
সায়ানাইডের টেস্টও পাবো না, ফেরাসের টেস্টও পাবো না, পরিবর্তে একটা নতুন আয়ন তৈরি হলো, যে নতুন আয়নটাকে আমরা লিখছি এরকমভাবে FeCN6 4- এরকম একটা আয়ন তৈরি হলো। আর একটু ক্লিয়ারলি বলি ব্যাপারটা, দেখো K4 FeCN6 এই কম্পাউন্ডে পটাশিয়ামের সঙ্গে বাকি অংশটার আয়নিক বন্ড আছে, আয়নিক বন্ড, তাই এখান থেকে 4টে K+ আয়ন তৈরি হলো। আর বাদ বাকি যে অংশটা, যেটাকে এখানে পুরোপুরি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখা হচ্ছে, এই অংশটাতে এই যে Fe মানে আয়রন এবং সায়ানাইড, এদের মধ্যে কোনো আয়নিক বন্ডে নেই, কোভ্যালেন্ট বন্ড। তাহলে যদি এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে তাহলে নিশ্চয়ই আয়ন তৈরি হবে না। তাই জন্য আমরা এখানে বলছিলাম যে ফেরাস Fe2+কে আলাদা করে পাওয়া যায় না, সায়ানাইডকে আলাদা করে পাওয়া যায় না। তার পরিবর্তে Fe আর 6টা সায়ানাইড মিলিয়ে একটা আয়ন তৈরি করেছে, যে আয়নের মধ্যে অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড আছে, এবং এদেরকে আলাদা করা যায় না বলেই এদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার ব্র্যাকেটে রাখা হয়েছে, এদেরকে আলাদা করা যায় না। এবং সেই কারণেই আমরা এই পার্টিকুলার যে আয়নটা, এই আয়নটাকে বলি কমপ্লেক্স আয়ন, জটিল আয়ন, ঠিক আছে, কমপ্লেক্স আয়ন, এটা হয়ে গেল জটিল আয়ন। তাহলে যে সমস্ত যৌগে এরকম জটিল আয়ন থাকবে তাদেরকে আমরা বলি জটিল যৌগ বা স্ববর্গীয় যৌগ। স্ববর্গীয় কেন বলে আমি জানি না, মানে বর্গ কোত্থেকে এসে, আমি ওই নামটার অরিজিন আমি জানি না। এটা হতে পারে যে যেহেতু এই থার্ড ব্র্যাকেটটাকে স্কোয়ার ব্র্যাকেট বলে, স্কোয়ার থেকে বর্গ এরকম কিছু একটা এসছে, কিন্তু এক্স্যাক্টলি কেন ওই নামটা সেটা আমার জানা নেই, তার থেকে জটিল যৌগ বলা অনেক বেটার। এবার দেখো তাহলে মূল ডিফারেন্স কী দাঁড়ালো আগেরটার সঙ্গে। ডাবল সল্টে কী হচ্ছিল, কোনো দুটো সিম্পল সল্ট মেশালাম, ক্রিস্টালাইজেশন করলাম, নতুন সল্ট পেয়ে গেলাম। সলিড স্টেটে তার অ্যাপিয়ারেন্স আলাদা, সলিড স্টেটে তার অস্তিত্ব আছে, অ্যাকুয়াস সলিউশনে তার আলাদা কোনো অস্তিত্ব নেই। কারণ অ্যাকুয়াস সলিউশনে যে আয়নগুলো ও কনস্টিটিউয়েন্ট যে কী বলবো নর্মাল সল্টগুলো, তারা যে আয়ন তৈরি করছিল ও একই আয়ন তৈরি করছে, তার মানে ওর আলাদা কোনো আইডেন্টিটি নেই। এবার এটাই হচ্ছে ডাবল সল্টের সঙ্গে এই কমপ্লেক্স সল্টের ডিফারেন্স, যে কমপ্লেক্স সল্ট তার অস্তিত্ব কঠিন অবস্থাতেও বজায় রাখে, আর অ্যাকুয়াস সলিউশনেও তার নিজস্ব স্থায়ী একটা অস্তিত্ব আছে, যেটা এই নর্মাল সল্টগুলোর জলীয় দ্রবণের সঙ্গে কিছুতেই মেলে না। তাই জন্য আলাদা, তাই জন্য আমরা বলছি স্থায়ী, তাই জন্য আমরা বলছি যে স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে মোট কথা হচ্ছে মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড দু রকমের। এক ধরনের কম্পাউন্ড যাদের অস্তিত্ব কেবলমাত্র সলিড স্টেটে আছে, অ্যাকুয়াস সলিউশনের অস্তিত্ব বিলীন হয়ে গেল, তারা কনস্টিটিউয়েন্ট আয়নগুলো তৈরি করে ফেললো সবকটাই, ডাবল সল্ট। আরেক ধরনের যাদের অস্তিত্ব সলিড স্টেটেও আছে, অ্যাকুয়াস সলিউশনেও আছে, অ্যাকুয়াস সলিউশনে এরা কনস্টিটিউয়েন্ট সবকটা আয়নকে মানে তৈরি হয় না সলিউশনে, তৈরি হলে আমরা এই টেস্টগুলো পেতাম, এই টেস্ট পাই না, তার পরিবর্তে আমরা ফেরোস আয়নের টেস্ট পাচ্ছি এই ক্ষেত্রে। তাহলে অ্যাকুয়াস সলিউশনে এবং সলিড স্টেটে নিজের স্বাধীন অস্তিত্ব সে বজায় রাখছে, এদেরকে আমরা বলি জটিল লবণ বা কমপ্লেক্স সল্ট। এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আয়নটাকে লেখা হচ্ছে সেটাকে আমরা বলি কমপ্লেক্স আয়ন। এখন জটিল আয়ন বা এখন জটিল লবণ বা কমপ্লেক্স সল্ট এরকম হতে পারে, এই ক্ষেত্রে ক্যাটায়নটা সিম্পল, অ্যানায়নটা কমপ্লেক্স, উল্টোটা হতে পারে, ক্যাটায়নটা কমপ্লেক্স, অ্যানায়নটা সিম্পল। আবার এরকমও হতে পারে ক্যাটায়ন অ্যানায়ন দুটোই কমপ্লেক্স। সেই সংক্রান্ত আমরা আরও ফার্দার আলোচনা করব, আপাতত ডেফিনিশনগুলো দেখে নিই। when two or more simple salts combine chemically in a certain stoichiometric ratio, molecular compound is formed by addition reaction. যখন দুই বা তার বেশি সিম্পল সল্ট একটা নির্দিষ্ট একটা স্টয়চিওমেট্রিক রেশিওতে, যেমনটা আমরা এর আগে KCN আর FeCN2 দেখলাম, ওরা 4:1 রেশিওতে রিয়াকশন করে, তো মলিকুলার কম্পাউন্ড এইভাবে তৈরি হচ্ছে। এবার প্রথমটা হচ্ছে ডাবল সল্ট। These are addition or molecular compounds which are formed by the combination of two or more simple salts. দুটো বা তার বেশি সিম্পল সল্টের কম্বিনেশনে তৈরি হওয়া এমন মলিকুলার কম্পাউন্ড যেটা স্টেবল ইন সলিড স্টেটে ওরা স্টেবল, বাট লুজ দেয়ার আইডেন্টিটি ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে তাদের আইডেন্টিটি লুজ করে। কীভাবে? ডাবল সল্টস গিভ অল ইটস কনস্টিটিউয়েন্ট আয়নস ইন অ্যাকুয়াস সলিউশন। অল ইটস কনস্টিটিউয়েন্ট আয়ন মানে যে আয়নগুলো দিয়েও তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি একটা ডাবল সল্ট বলি এরকম KCl.MgCl2.6H2, এটা একটা ডাবল সল্ট। এই ডাবল সল্টটার নাম হচ্ছে কার্নালাইট, ঠিক আছে? কিন্তু এটা তৈরি হয়েছে কী আয়ন দিয়ে? দেখো, এটা যখন তৈরি হয়েছে তখন আমরা মিশিয়েছি কাকে? পটাশিয়াম ক্লোরাইডকে মিশিয়েছি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে, আর তার সঙ্গে মানে তাদের জলীয় দ্রবণ আর কি। এবার এখানে আমরা ক্রিস্টালাইজেশন করেছিলাম অমুক তমুক। এবার যাদেরকে মেশাচ্ছি তারা হচ্ছে কনস্টিটিউয়েন্ট,
হচ্ছে কনস্টিটিউয়েন্ট মানে কি, যা দিয়ে তৈরি। তাহলে কনস্টিটিউয়েন্ট সিম্পল সল্টস হচ্ছে এরা। তাহলে এই সল্টসগুলোর মধ্যে কোন কোন আয়ন ছিল, K প্লাস, Mg2 প্লাস আর Cl মাইনাস। এবার আমরা যখন কার্নালাইটের অ্যাকোয়াস সলিউশন যখন নিচ্ছি তখন আমরা দেখছি K প্লাস, Mg2 প্লাস আর Cl মাইনাস এই সবই প্রেজেন্ট। তাহলে ডাবল সল্টগুলো কী করছে, ওর কনস্টিটিউয়েন্ট যে আয়নগুলো তাদেরকেই আবার অ্যাকোয়াস সলিউশনে ও ফেরত দিয়ে দিচ্ছে। তার মানে ওরা আইডেন্টিটি লুজ করছে কোথায়, অ্যাকোয়াস সলিউশনে। সেই কারণে আমরা বলছি এদেরকে যে এরা ডাবল সল্ট। আরও কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো ডাবল সল্টের আরও কয়েকটা এক্সাম্পল। প্রথম কথা হচ্ছে আমরা যেটা জেনেছিলাম এর আগে, শুরুতেই যেটা জানলাম আমরা, K2SO4, Al2SO4 হোল থ্রাইস 24H2O। এই ধরনের যে, এটা একটা টাইপ অফ কম্পাউন্ড। এটা যে ধরনের কম্পাউন্ড তাকে বলা হয় অ্যালাম। খুব ভালো করে লক্ষ্য করো, প্রথম যে সালফেটটা আছে সেখানে একটা যে মেটালটা আছে পটাশিয়াম, যার যোজ্যতা হচ্ছে 1। তো M2SO4 সাধারণ সংকেত এরকম হয়, M2SO4 হোল থ্রাইস, তাই না? তারপরেও মেটালটা দুটো আছে, SO4 হোল থ্রাইস, এবং সেই মেটালটা অ্যালুমিনিয়াম, যার যোজ্যতা 3। তাই এখানে মাথায় আমরা লিখব 3.24H2O। এবার এই ধরনের যে কম্পাউন্ডগুলো তাদেরকে বলা হয় অ্যালাম। তার মধ্যে এখানে পটাশিয়াম, অ্যালাম কথাটার মধ্যে দেখো অ্যালাম থেকে মানে অ্যালুমিনিয়াম কথাটার মধ্যেই আছে। তাহলে পটাশিয়াম যদি থাকে, পটাশিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম সালফেট, এবার এটাকে আমরা বলছি পটাশ অ্যালাম। ঠিক আছে, তাহলে অ্যালামের মধ্যে এটা প্রথম এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে দেখো K2SO4 ডট, এবার Cr2SO4 24H2O, ক্রোমিয়াম হয়ে গেল এখানে অ্যালুমিনিয়ামের বদলে, এটাকে বলা হয় ক্রোম অ্যালাম। ঠিক আছে, ফার্স্ট টাইপ এটা। সেকেন্ড টাইপ যেটা একটু আগে বলছিলাম যে কার্নালাইট, এক্সাম্পল আমি কি দেখিয়েছিলাম, KCl, MgCl2 6H2, এটা হচ্ছে তোমার ন্যাচারাল কার্নালাইট, এটা প্রকৃতিতে পাওয়া যায় এই ফর্মে। তাহলে এখানে সংকেত কি দেখো, MCl মেটালের ভ্যালেন্সি 1, তারপরেরটা হচ্ছে MCl2 মেটালের ভ্যালেন্সি কত, 2, আর তারপরে 6H2O। এবার এই যে পার্টিকুলার সংকেতটা এটাকে বলা হয় কার্নালাইট। বানানটা একটু দেখে নিও, জানি না ভুল হচ্ছে কি না। আর থার্ড হচ্ছে স্কোনাইট। স্কোনাইট কারা, স্কোনাইটরা খুবই সহজ, কার্নালাইটের অপোজিট। মানে এখানে যদি M2 এটা যদি পরে থাকে, মানে যোজ্যতা 2 তারা পরে আছে, আর যাদের যোজ্যতা 1 তারা সামনে আছে, এটা উল্টে যায়। 2 যাদের যোজ্যতা তারা চলে আসে এখানে, কিন্তু এটা ক্লোরাইড না, এটা হয়ে যায় সালফেট, M2SO4 ডট M2SO4 আবারও ডট 6H2O। এর যেটা এক্সাম্পল সেটা খুবই আমাদের কাজে লাগে, খুবই কী বলবো গুরুত্বপূর্ণ, মোর সল্ট। ঠিক আছে, এখানে 2 যোজ্যতাওয়ালা যে মানে মেটালটা সেটা হচ্ছে আয়রন, তো FeSO4, তারপরে M2SO4, এখানটায় আমরা লিখি অ্যামোনিয়াম, NH4 হোল টুয়াইস SO4, অ্যামোনিয়ামের যোজ্যতা 1। ঠিক আছে, আর তারপর 6H2O, এটাকে আমরা বলি মোর সল্ট। সো এগুলো সবগুলো হচ্ছে ডাবল সল্টের এক্সাম্পল, 1, 2, 3, 4, এবং এগুলো হচ্ছে তাদের টাইপগুলো মনে রাখতে হবে, কারণ জানি না কী কোয়েশ্চেন্স পরীক্ষায় দেবে। আচ্ছা, এবার কমপ্লেক্স সল্ট। দেখো আমি এই জায়গাটা একটা আন্ডারলাইন করেছি, এটা আন্ডারলাইন করে নাও। কি লিখছি, দিজ আর মলিকুলার কম্পাউন্ডস ফর্মড বাই কম্বিনেশন অফ 2 or more সিম্পল কম্পাউন্ডস। আমরা সিম্পল সল্টস বলছিলাম এর আগে, তো সিম্পল কম্পাউন্ড কেন বলছি সেটা পরে বলছি আর কি, যে 2 বা তার বেশি সিম্পল সল্ট বা সিম্পল কম্পাউন্ড তাদের মলিকুলার অ্যাডিশন হয়, অ্যাডিশন হওয়ার পরে এমন একটা সল্ট তৈরি হয় যেখানে বলছে যে যারা হচ্ছে স্টেবল বোথ ইন সলিড স্টেট অ্যান্ড ইন অ্যাকোয়াস সলিউশন। সলিড স্টেটেও তারা স্টেবল, অ্যাকোয়াস সলিউশনে তারা স্টেবল, মানে তাদের নিজস্ব স্বাধীন সত্তা বা আইডেন্টিটি আছে। এবার কি হচ্ছে, সাম অফ দ্য কনস্টিটিউয়েন্ট আয়নস, মানে যে আয়ন দিয়ে তারা তৈরি হয়েছিল সেই আয়নগুলোর মধ্যে কিছু আয়ন তারা তাদের আইডেন্টিটি লস করে, এবং তারা কম্বাইন্ড হয়ে কী করে, ইন অ্যাকোয়াস সলিউশন অ্যান্ড কনভার্টেড ইন্টু স্টেবল কমপ্লেক্স আয়ন। মানে অ্যাকোয়াস সলিউশনে যখন আমরা দিই তখন আমরা দেখি যে কনস্টিটিউয়েন্ট সবকটা আয়নকে আমরা পাচ্ছি না। কেন? কারণ কয়েকটা আয়ন তাদের আইডেন্টিটি লস করেছে, করে তারা হচ্ছে কমপ্লেক্স আয়নে কনভার্ট হয়ে গেছে। কমপ্লেক্স আয়নটাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাই, যেমনটা আমরা বলছিলাম, যেখানে ফেরাস বা সায়ানাইডের টেস্ট আমরা পাই না আলাদা করে, কারণ ওরা অ্যাকোয়াস সলিউশনে প্রেজেন্ট থাকে না। একই রকমভাবে এখানে সিলভার বা সায়ানাইডকে পাই না, এখানে কপারকে পাই না, অ্যামোনিয়াকে পাই না। এইখানটায় দেখো থার্ড এক্সাম্পল এসে ওই যে আমরা লিখছিলাম না সিম্পল কম্পাউন্ড, এখানে আমরা অ্যামোনিয়া জলে মেশালে অ্যামোনিয়াটা কনভার্ট হয়ে যাবে কিছু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড,
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো কোনো সল্টও নয়, ওটা একটা উইক বেস, তাই জন্য আমরা ওখানে সিম্পল সল্টস লিখিনি, কারণ সল্ট ছাড়া আমরা দেখছি একটা বেস এসেও আর একটা সল্টের সঙ্গে রিয়াকশন করে কমপ্লেক্স কম্পাউন্ড বা কমপ্লেক্স সল্ট তৈরি করতে পারছে, তাই জন্য আমরা ওখানে ডেফিনিশনে সিম্পল কম্পাউন্ডস রেখেছি। তো এইখানে অ্যামোনিয়াকে আমরা আলাদা করে পাই না, আর কপার 2+ আয়নের টেস্টও পাই না। এখানে আমরা কপার 2+ আয়নের টেস্ট পাবো, সালফেট পাবো, অ্যামোনিয়া পাবো। ওখানটায় আমরা শুধুমাত্রই সালফেটকে পাবো, আর এই হচ্ছে কমপ্লেক্স আয়ন যেটা নতুন তৈরি হলো। আমরা মাত্রই 3টে এক্সাম্পল এখানে লিখেছি, কারণ আমাদের এইবার আলোচনা কেবলমাত্রই কমপ্লেক্স সল্ট নিয়েই এগোবে, সুতরাং আরও প্রচুর এক্সাম্পল আমরা দেখব, তাই এখানে কেবলমাত্র 3টে এক্সাম্পল লিখেছি। এবার আজকের ভিডিওর শেষ ভাগে চলে এসেছি আমরা। সিম্পল সল্ট, মিক্সড সল্ট, তারপরে মলিকুলার সলিড মলিকুলার কম্পাউন্ডস, তাদের দুটো ভাগ, ডাবল সল্ট, কমপ্লেক্স সল্ট ইত্যাদি পর্যন্ত পড়ে এইবার আমরা সরাসরি কমপ্লেক্স সল্টের মধ্যে প্রবেশ করব। এরপর আমাদের যাবতীয় আলোচনা কমপ্লেক্স সল্ট সংক্রান্ত। তো সেইখানকার প্রথম যে আলোচনা সেটা হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স এবং ইমপারফেক্ট কমপ্লেক্স। বাংলাতে এরকমই নাম হয়, পারফেক্ট মানে আমরা জানি নিখুঁত, তো নিখুঁত জটিল যৌগ, এবং ইমপারফেক্ট মানে খুঁত বিশিষ্ট জটিল যৌগ। এবার আমরা জানি, আমরা দুটো এক্সাম্পল এখানে নিয়েছি দেখো। এবার এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন, থার্ড ব্র্যাকেটের মধ্যে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখা হয় কমপ্লেক্স আয়নকে। এই কমপ্লেক্স আয়নটার যদি ডিসোসিয়েশন হয় তাহলে এখান থেকে 3খানা K+ তৈরি হবে, K3CuCN4, তো 3খানা K+ তৈরি হলো, আর CuCN4 3- আয়ন তৈরি হলো। এখানেও তাই, এর যদি ডিসোসিয়েশন হয় এখানে K2, তো দুটো K+ আয়ন তৈরি হলো, আর তার সঙ্গে CdCN4 2- আয়ন তৈরি হলো। তাহলে এই যে অ্যানায়ন দুটো এক্সাম্পলের মধ্যেই হচ্ছে অ্যানায়ন দুটো হচ্ছে আমাদের কমপ্লেক্স আয়ন, ক্যাটায়নটা কমপ্লেক্স আয়ন না, সিম্পল আয়ন। এবার কথা হচ্ছে যে এই যে কমপ্লেক্স আয়নটা, এই কমপ্লেক্স আয়নটার কি ফার্দার ডিসোসিয়েশন হবে, কমপ্লেক্স আয়নটা কি ভেঙে যাবে? যদি কমপ্লেক্স আয়নটা ভেঙে যায় তাহলে কমপ্লেক্স আয়নের মধ্যেকার যে পার্টগুলো তারা আলাদা হয়ে যাবে। কিন্তু আমরা একটু আগেই ডেফিনিশনে পড়লাম যে যদি এরা আলাদা হয়ে যায় কখন? আলাদা হয়ে গিয়ে সমস্ত কনস্টিটিউয়েন্ট আয়নগুলো আলাদা হয়ে যায় ডাবল সল্টের ক্ষেত্রে। কিন্তু কমপ্লেক্স সল্টে যাদেরকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে, এবং এরা ভেঙে যায় না বলেই এরা কমপ্লেক্স আয়ন, এবং সেই কারণে এদেরকে স্কোয়ার ব্র্যাকেটে রাখা হয়। কিন্তু খুব সামান্য পরিমাণে হলেও এরা ডিসোসিয়েট করে, এটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন আর কি। তো যদি এটা ডিসোসিয়েট করে তাহলে এখান থেকে ফার্দার কি তৈরি হবে দেখো, ক্যাডমিয়াম 2+। ক্যাডমিয়াম 2+ তৈরি হবে কেন? কারণ সায়ানাইডের চার্জ কত? Cn-, তাহলে 4টে সায়ানাইড মানে 4টে মাইনাস চার্জ, তাহলে এটা যদি x হয় তাহলে x-4 = -2, তাহলে x = +2, তাহলে Cd তৈরি হলো আর 4খানা Cn- তৈরি হলো। আমি বলছি যে তৈরি হলো কী করে বুঝবো? মানে এটা যে এই যে কমপ্লেক্স আয়নটা এটা যে ফার্দার ডিসোসিয়েট হচ্ছে বা হচ্ছে না তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সলিউশনে আমাদের কাছে তো সলিউশন আছে, যে সলিউশনে মানে জলের মধ্যে আমরা এটাকে মিশিয়েছি, এবার যে সলিউশন পাওয়া যাচ্ছে সলিউশনের মধ্যে আমরা H2S গ্যাস পাস করছি। H2S গ্যাস কী করে? H2S গ্যাস হচ্ছে ক্যাডমিয়াম আয়নের ডিটেকশান করে, ও যে আছে তার প্রমাণ করে। কিভাবে না, CdS ক্যাডমিয়াম সালফাইডের একটা অধক্ষেপ আসে হলুদ কালারের, পুরো টেস্ট টিউব জুড়ে পুরো সলিউশনটা হলুদ কালারের হয়ে যায়। সলিউশন হলুদ কালারের হয়ে যায় তা নয়, প্রেসিপিটেশন তৈরি হয়, হলুদ রঙের অধক্ষেপ সলিড ক্যাডমিয়াম সালফাইড তৈরি হয়। এবার আমি যখন এই পার্টিকুলার কমপ্লেক্স সল্টটাকে যখন আমি জলের মধ্যে ডিসলভ করলাম, করে তার মধ্যে যখন আমি H2S গ্যাস পাস করাচ্ছি, তখন আমি দেখছি যে CdS তৈরি হচ্ছে। যদি হলুদ রঙের অধক্ষেপ তৈরি হচ্ছে তার মানে নিশ্চয়ই ওখানে Cd2+ আয়ন উপস্থিত আছে, অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টের আছে, মানে এই আয়নটা নিশ্চয়ই ভেঙে গেছে, তা না হলে তৈরি হতো না, আমরা হলুদ রঙ পেতাম না। যেহেতু হলুদ অধক্ষেপ পাচ্ছি সুতরাং Cd2+-এর উপস্থিতি প্রমাণিত হলো, অর্থাৎ এই কমপ্লেক্স আয়নটার ফার্দার ডিসোসিয়েশন ঘটেছে। একই রকমভাবে এই সলিউশনে যদি আমরা H2S পাঠাই এবং যদি এরও ডিসোসিয়েশন ঘটে তাহলে এখান থেকে Cu2+ কিউপ্রিক আয়ন তৈরি হবে। তাহলে সেই Cu2+ H2S এর সঙ্গে রিয়াকশন করে CuS কপার সালফাইড তৈরি করবে। কিন্তু এখানে আমরা দেখি যে কোনো প্রেসিপিটেশন তৈরি হয় না, কোনো রিয়াকশান হয় না। রিয়াকশান যখন হয় না তখন রিয়াকশান বলতে আলটিমেটলি কপার সালফাইডের অধক্ষেপ যখন আসে না তখন কপার 2+
সলিউশনে নেই, তার মানে এই কমপ্লেক্স আয়নটার ফার্দার ডিসোসিয়েশন ঘটেনি। সুতরাং এই আয়নটা আমরা বলবো যে যথেষ্ট পরিমাণে স্টেবল, যার কারণে ওর আর ডিসোসিয়েশন ঘটেনি। কিন্তু এই কমপ্লেক্স আয়নটা অতটাও স্টেবল নয়, খানিকটা ডিসোসিয়েশন ঘটেছে, CD2+ তৈরি হয়েছে, তার টেস্ট আমরা পেয়েছি। আমরা যদি সায়ানাইডের টেস্ট করি তাহলে তারও টেস্ট পাবো। তাহলে এই যে কমপ্লেক্স সল্ট সম্পর্কে যে ধারণাটা আমাদের তৈরি হয়েছিল এতক্ষণ, যে কমপ্লেক্স সল্টে যে কমপ্লেক্স আয়নটা থাকে সেখানে যেহেতু এই মেটালটার সঙ্গে বাকি পোর্শনগুলোর কোভ্যালেন্ট বন্ড থাকে, তাই এরা অত্যন্ত স্টেবল। স্টেবল বলেই এদের ডিসোসিয়েশন হয় না, এবং তাই জন্য এদেরকে আমরা থার্ড ব্র্যাকেটে রাখি আর কি। তা সেই ব্যাপারটা আমরা কি বলবো যে পারফেক্টলি ওটা কারেক্ট নয়, তার প্রমাণ আমরা এখানে পেলাম। এবার আমরা এখানে বলছি যে অন দ্য বেসিস অফ স্টেবিলিটি অফ কমপ্লেক্স আয়ন, এই কমপ্লেক্স আয়নগুলোর স্টেবিলিটির উপরে ভিত্তি করে অ্যান্ড ইটস ফার্দার ডিসোসিয়েশন ইন অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস সলিউশনে ও ডিসোসিয়েট ফার্দার হবে কি না সেইটার উপরে বেস করে আমরা দু রকমের কমপ্লেক্স সল্ট ভাবি, বা দু রকমের কমপ্লেক্স সল্ট আছে, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে ইমপারফেক্ট। তার আমরা বুঝতেই পারছি যে উপরের যে এক্সাম্পলটা আমরা লিখেছি, দিস ইজ পারফেক্ট কমপ্লেক্স, এদের নাম কি হয় আমরা পরে পড়বো, আর এটা হচ্ছে ইমপারফেক্ট কমপ্লেক্স। এখন এই পারফেক্ট বা ইমপারফেক্ট কমপ্লেক্সের আমি বলবো যে একটা একটা করেই এক্সাম্পল তোমরা মনে রাখো। এইচএস পরীক্ষাতে কী হতে পারে, ডেফিনিশন লেখো এদের, আর এক্সাম্পল দাও। তো এক্সাম্পল হয়ে গেল, ডেফিনিশন আমি পরে লেখা। তাহলে পারফেক্ট কমপ্লেক্স কাকে বলছি, কমপ্লেক্স সল্টস ইন হুইচ কমপ্লেক্স আয়ন ইজ স্টেবল এনাফ। কমপ্লেক্স আয়ন মানে যেটা স্কোয়ার ব্র্যাকেটে আছে সেটা যথেষ্ট স্টেবল, দ্যাট ইজ ইট হ্যাজ নেগলিজিবল ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ভ্যালু খুবই কম, ডিসোসিয়েট হয় না, অ্যান্ড ইট কমপ্লিটলি রিটেইনস ইটস আইডেন্টিটি, নিজস্ব সত্তাটাকে কমপ্লিটলি রিটেইন করে, মানে ধরে রাখে, মানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেকার যে আয়ন যা যা আছে তারা আর ডিসোসিয়েট হয় না আর কি, ইন সলিউশন, আর কল্ড পারফেক্ট কমপ্লেক্স। ঠিক আছে, ইমপারফেক্টটা কী বলছে, আচ্ছা এই যে হলুদ রঙের যে লেখাটা, এটার মিনিং কী সেটা একটু পরে বলছি। ইমপারফেক্ট কমপ্লেক্স বলছে কমপ্লেক্স সল্টস ইন হুইচ কমপ্লেক্স আয়ন ইজ লেস স্টেবল। এখানে আমরা বলছি স্টেবল এনাফ, যথেষ্ট স্টেবল, এখানে একটু কম স্টেবল, অ্যান্ড হ্যাজ অ্যাপ্রিসিয়েবল ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা মোটামুটি বেশি আর কি, ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেশি হলে কী হবে, ডিসোসিয়েট করবে, দেয়ার বাই গিভিং কনস্টিটিউয়েন্ট আয়নস ইন সলিউশন, ডিসোসিয়েট করলো এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যা যা ছিল তারা সেই সমস্ত আয়নগুলোতে ব্রেক হয়ে গেল, আর কল্ড ইমপারফেক্ট কমপ্লেক্স। ঠিক আছে, ফলে এরা হচ্ছে খুব একটা কী বলবো, তাদের স্বাধীন সত্তাটা পুরোপুরি বজায় রাখতে পারছে না, দ্রবণে এরা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে, আর যারা পারফেক্ট তারা বিয়োজিত হচ্ছে না। এবার এই পর্যন্ত হচ্ছে আমাদের কী বলবো উচ্চ মাধ্যমিকের জন্য এইখানেই আমাদের কী বলবো রিকোয়ারমেন্ট কমপ্লিট। এই জন্য আমি বলছিলাম যে একটা একটা করে আমরা ডেফিনিশন পড়বো, একটার বেশি কেন পড়বো না, তার কারণ হচ্ছে, তার কারণটা এই যে এইখানটায় আর এইখানটায় লেখা আছে। কারণটা কি, কারণটা আমি একটু বলে নিই আগে, যে তোমরা এটা নিশ্চয়ই কপি করে নিয়েছো, আমি ধরবো পারফেক্ট কমপ্লেক্স, ইমপারফেক্ট কমপ্লেক্স, এই যে শব্দগুলো এইগুলো হচ্ছে আপেক্ষিক শব্দ, মানে কোনো একটা কমপ্লেক্স পারফেক্ট হবে বা ইমপারফেক্ট হবে সেগুলো অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন এমনিতে খুবই কম, আর এদের এমনিতে খুবই বেশি, তাই এই আয়নগুলো ভেঙে যায় এবং এদেরকে সলিউশনে পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যে সলিউশনে পাওয়া গেলেই তো হবে না, আরও অনেক ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টর বলার আগে একটা কথা খুব উল্লেখযোগ্য যেটা বলতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জটিল যৌগ, প্রত্যেকটা কমপ্লেক্স সল্ট যা যা পৃথিবীতে পাওয়া যায় সবাই কম বেশি ইমপারফেক্ট। আমরা যদি কোনো হাইফাই টেকনিক ব্যবহার করি, স্পেকট্রোস্কোপি, কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন ইত্যাদি টেকনিক ব্যবহার করলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা, মানে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন করলে কন্ডাক্টিভিটি ভ্যালু চেঞ্জ হবে, স্পেকট্রোমেট্রি দিয়ে সেরকম কিছু আমরা পার্টিকুলার কিছু সিগন্যাল পাবো, যেগুলো ডিনোট করবে এটাই যে প্রত্যেকটা কমপ্লেক্স আয়নই খুব সামান্য পরিমাণে হলেও ভেঙে যায়, ডিসোসিয়েট করে। কিন্তু বাস্তবে আমরা যখন পারফেক্ট বা ইমপারফেক্ট কমপ্লেক্স যখন আমরা বুঝতে যাব আলাদা করে, আমাদের কাছে তো আর ওই রকম হাইফাই টেকনিক নেই। আমাদের কাছে টেকনিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান করানো, যেমনটা আমরা করলাম। CdCN4 2- H2S মেশালাম, CdS এর হলুদ অধক্ষেপ পেলাম, সুতরাং আমরা বুঝলাম যে ওটা ইমপারফেক্ট। আর ওদিকে কপার সালফাইডের অধক্ষেপ পেলাম না, সুতরাং CuCN4 3- আয়ন, সেইটা হয়ে গেল পারফেক্ট কমপ্লেক্স। কিন্তু আমরা যদি এমন কোনো রিয়েজেন্ট মেশাই যে রিয়েজেন্টে কপারের আমরা কোনো পজিটিভ টেস্ট পাবো, কোনো প্রেসিপিটেশন পেয়ে যাব,
বা এমন রিয়েজেন্ট মেশালাম যে আমি ক্যাডমিয়ামের কোনো প্রেসিপিটেটই পেলাম না কোনো সল্টের, তখন আমরা কি বলবো? ফর এক্সাম্পল আমি একটা জিনিস এখানে লিখি, একটু এই উপরের লেখাটা একটু মুছে দিয়ে ডেফিনিশনটা, CdCN4 2-, আমরা এখানে H2S পাস করালাম, আমরা দেখলাম যে CdS এর হলুদ অধক্ষেপ পড়েছে, ইয়েলো প্রেসিপিটেশন, আমরা কনফার্ম হলাম যে তাহলে নিশ্চয়ই Cd2+ আয়ন ছিল, আর Cd2+ আয়ন ছিল মানে এটা ইমপারফেক্ট। কিন্তু আমরা যদি এখানে HCl পাঠাই, HCl যদি মেশাই, তাহলে কি তৈরি হবে? CdCl2 ক্যাডমিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। এবার এই ক্যাডমিয়াম ক্লোরাইড হচ্ছে সলিউবল, মানে আমরা কোনো প্রেসিপিটেশন পাচ্ছি না। সলিউবল যদি হয় তাহলে প্রেসিপিটেশন কী করে পাবো? প্রেসিপিটেশন যদি না পাই তাহলে আমরা কী ভাববো? পারফেক্ট। অর্থাৎ রিয়েজেন্টটাও একটা ফ্যাক্টর, কোন রিয়েজেন্ট মেশাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা বলতে পারবো যে H2S রিয়েজেন্টের সাপেক্ষে এই পার্টিকুলার কমপ্লেক্স আয়নটা হচ্ছে ইমপারফেক্ট কমপ্লেক্স, যেহেতু ও ডিসোসিয়েট করেছে এবং এই প্রেসিপিটেশন তৈরি হয়েছে। অথচ HCl রিয়েজেন্টের সাপেক্ষে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়েজেন্টের সাপেক্ষে কোনো প্রেসিপিটেশন পাইনি, সুতরাং এটা পারফেক্ট বলতেই পারি। আমরা তো এক্সপেরিমেন্ট করছি কেমিক্যাল রিয়াকশান করিয়ে, আর কোনো পদ্ধতি আমাদের হাতের সামনে অ্যাভেলেবেল নয়। সেই কারণেই আমরা বলছি যে কোন কমপ্লেক্স পারফেক্ট হবে, কোন কমপ্লেক্স ইমপারফেক্ট হবে, পুরো বিষয়টাই আপেক্ষিক। সেই কারণেই একটার বেশি কি বলবো এক্সাম্পল মনে রাখার কোনো কারণ নেই। এছাড়া আরও একটা ফ্যাক্টর কাজ করে। তাহলে কী কী ফ্যাক্টর কাজ করলো? এক হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, 2 নম্বর হচ্ছে কোন রিয়েজেন্ট মেশাচ্ছি, 3 নম্বর হচ্ছে কোন রিয়েজেন্ট কতটা মেশাচ্ছি, তার অ্যামাউন্টটাও মানে একটা ফ্যাক্টর। আমি একটুটা মুছে নিয়ে বলছি। একটা এক্সপেরিমেন্ট এরকম করা হয়, AgNH3 এই যে কমপ্লেক্স আয়নটা, এই কমপ্লেক্স আয়নে আমি মেশালাম হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড KBr। আমি দেখলাম যে কোনো পিপিটি, কোনো প্রেসিপিটেশন তৈরি হলো না, ঠিক আছে। কিন্তু আমি এই একই সলিউশনে যদি পটাশিয়াম আয়োডাইড মেশাতাম, তাহলে আমি দেখতাম যে AgI এর প্রেসিপিটেশন তৈরি হয়েছে হলুদ কালারের, ঠিক আছে। তার মানে প্রেসিপিটেশন তৈরি হয়েছে মানে Ag+ আলাদা হয়েছে, মানে এই কমপ্লেক্স ডিসোসিয়েট করেছে, ইমপারফেক্ট কমপ্লেক্স তাহলে এটা। আবার KBr এর রেসপেক্টে কোনো প্রেসিপিটেশন পাচ্ছি না, সুতরাং KBr এর রেসপেক্টে এই কমপ্লেক্সটা পারফেক্ট কমপ্লেক্স। এবারে একটা জিনিস ভাবো, আমরা ক্লাস 11-এ পড়েছি আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে সলিউবিলিটি প্রোডাক্ট। যদি কোনো একটা প্রেসিপিটেশন তৈরি হয়, প্রেসিপিটেশন তৈরি হওয়ার শর্ত কী? প্রেসিপিটেশন তৈরি হওয়ার শর্ত হচ্ছে কোনো একটা আয়ন এবং অন্য আরেকটা আয়ন যারা মিলিয়ে ওই সল্টটা তৈরি করবে, প্রেসিপিটেশনটা তৈরি করবে, তাদের আয়নিক প্রোডাক্টটা বেশি হতে হবে ওই পার্টিকুলার কম্পাউন্ডটার KSP এর থেকে বেশি হতে হবে, তবেই গিয়ে প্রেসিপিটেশন হবে। তাহলে এখানে যেহেতু প্রেসিপিটেশন হয়নি, তাহলে আমরা নিশ্চয়ই এইটা ধরে নেব বা এটা ঘটনা যে Ag+ এবং Br- এর কনসেন্ট্রেশনের যা গুণফল আয়নিক প্রোডাক্ট, তার থেকে Ag/Br এর KSP ভ্যালু অনেক বেশি, তাই জন্যই Ag/Br প্রেসিপিটেটেড হয়নি। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, Ag+ আয়নটা আসছে কোত্থেকে? আমার এখান থেকে, তাহলে ওটা তো কমন। আমি যে রিয়েজেন্ট মেশাচ্ছি, রিয়েজেন্টের কনসেন্ট্রেশন আমি কম বেশি করতে পারি। রিয়েজেন্টে যদি কনসেন্ট্রেশন বাড়াই, তাহলে I- এর কনসেন্ট্রেশন বাড়বে বা Br- এর কনসেন্ট্রেশন বাড়বে। সুতরাং এই Ag+ এর কনসেন্ট্রেশন ফিক্সড। তাহলে আমি যদি এবার রিয়েজেন্টের কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে থাকি ক্রমশ, তাহলে Br- এর ভ্যালু ক্রমশ বাড়বে। তাহলে একটা সময় আসবে যখন এই গুণফলটা KSP-কে ছাড়িয়ে যাবে। ইনফ্যাক্ট সেটাই আমরা লক্ষ্য করি, আমরা যখন KBr এক্সেস অ্যামাউন্টে দিই, এক্সেস অনেক বেশি পরিমাণে যখন দিচ্ছি, তখন আমরা দেখছি এখান থেকে অবশ্যই Ag/Br এর প্রেসিপিটেশন পড়ছে। তাহলে Ag/Br প্রেসিপিটেটেড হচ্ছে মানে কি? মানে এই কমপ্লেক্স সল্ট থেকে Ag+ আলাদা হয়ে গেছিল, কমপ্লেক্সের ডিসোসিয়েশন ঘটেছিল। সুতরাং এইবার আমি বলবো যে এক্সেস KBr এর সাপেক্ষে এই পার্টিকুলার আয়নটা, কমপ্লেক্স আয়নটা হচ্ছে ইমপারফেক্ট। তাহলে একই রিয়েজেন্ট সে কখনো বলছে যে না এটা পারফেক্ট কমপ্লেক্স যখন তার কনসেন্ট্রেশন কম, আবার সে অন্য সময় বলছে ইমপারফেক্ট না ঠিকই বলছিলাম পারফেক্ট কমপ্লেক্স। আবার যখন প্রেসিপিটেশন চলে আসছে এক্সেস অ্যামাউন্টে দিয়ে, তখন আমরা বলছি ইমপারফেক্ট কমপ্লেক্স। তাহলে প্রথম কথা হচ্ছে কি মেশাচ্ছি রিয়েজেন্ট, দ্বিতীয় কথা হচ্ছে রিয়েজেন্ট কতটা মেশাচ্ছি সেটাও ডিপেন্ড করছে। রিয়েজেন্ট কতটা মেশাচ্ছি এবার সেটার উপর ডিপেন্ড করছে, মানে পরোক্ষভাবে
যার প্রেসিপিটেশন আসবে, ধরো এখানে প্রেসিপিটেশন যদি আসতো তাহলে AgBr এর প্রেসিপিটেশন আসতো, তো যার প্রেসিপিটেশন তৈরি হবে তার KSP ভ্যালুটাও হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে ফাইনালি পারফেক্ট বা ইমপারফেক্ট এইটা বুঝতে গেলে তার পেছনে কটা ফ্যাক্টর আছে। এক হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দ্যাট পার্টিকুলার কমপ্লেক্স আয়ন, 2 নম্বর হচ্ছে কোন রিয়েজেন্ট মেশাচ্ছি, আর 3 নম্বর হচ্ছে রিয়েজেন্টের কনসেন্ট্রেশন বা যে প্রেসিপিটেশন তৈরি হবে তার সলিবিলিটি প্রোডাক্ট। এতগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে। তাই জন্য আমরা বলি যে এই পুরো বিষয়টাই হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। ঠিক আছে, যা বললাম একটু লিখে নিচ্ছি। তাহলে নোট দিয়ে লিখে রাখো যে ইন রিয়েলিটি, বাস্তবে স্পেকট্রোস্কোপিক টেকনিক, কন্ডাক্টোমেট্রি এটসেট্রা প্রুভস দ্যাট এভরি কমপ্লেক্স সল্ট ইজ ইমপারফেক্ট ইন নেচার টু সাম এক্সটেন্ট। প্রত্যেকটা কমপ্লেক্স আইনই খুব সামান্য পরিমাণে হলেও ইমপারফেক্ট, যেটা আমরা আমাদের কেমিক্যাল রিয়াকশন করিয়ে ধরতে পারি না, কিন্তু এই সমস্ত টেকনিক দিয়ে ধরা যায়। এবার বলছে দ্য টার্ম পারফেক্ট অর ইমপারফেক্ট ইজ আ রিলেটিভ টার্ম, এটা আপেক্ষিক টার্ম আর কি। ওয়েদার আ কমপ্লেক্স ইজ পারফেক্ট অর নট ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলো ডিসাইড করে যে একটা কমপ্লেক্স সেটা পারফেক্ট হবে বা হবে না। কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? এক হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দ্য কমপ্লেক্স আয়ন, 2 নম্বর হচ্ছে রিয়েজেন্ট ইউজড, কোন রিয়েজেন্ট আমি ব্যবহার করছি ডিটেক্ট করার জন্য, 3 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়েজেন্ট ইউজড, রিয়েজেন্টের কনসেন্ট্রেশন, আর 4th হচ্ছে KSP অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট অ্যান্ড সলিবিলিটি অফ দ্য প্রেসিপিটেট ফর্মড। যে প্রেসিপিটেশন তৈরি হচ্ছে তার KSP ভ্যালুর উপর ডিপেন্ড করে। আমরা একটু আগে সেগুলো দেখলাম। এবার কথা হচ্ছে যে একটা জিনিস তোমাদের মাথায় নিশ্চয়ই আসবে, লাস্ট পয়েন্টটা বলার আগে আমি বলি, একটা জিনিস মাথায় আসবে, সেটা হচ্ছে যে যদি কোনো একটা কমপ্লেক্স আয়ন সে যদি ইমপারফেক্টই হয়, তার মানে তো সে তার কনস্টিটিউয়েন্ট আয়নগুলোতে ভেঙে গেল। তাহলে আমরা তো ডাবল সল্টেও ওরকম পড়েছিলাম। মানে ফর এক্সাম্পল আমি যদি যে এক্সাম্পলটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সেটা যদি আমি আরেকবার বলে লিখি, ধরা যাক K2CdCN4। আমরা যখন এটা নিয়ে আলোচনা করলাম আমরা দেখলাম যে প্রথমে এখান থেকে দুখানা পটাশিয়াম আয়ন তৈরি হচ্ছে আর CdCN4 2- আয়ন তৈরি হচ্ছে। তারপর যখন এটাও ভেঙে যাচ্ছে তখন Cd2+ আর 4টে CN- আয়ন তৈরি হচ্ছে। এই ঘটনা ঘটছে, তার প্রমাণ কি? H2S মেশালে হলুদ পদক্ষেপ আসছে। এইবার কথা হচ্ছে যে তাহলে ফাইনালি কী দাঁড়ালো? ফাইনালি এইখান থেকে কোন কোন আয়নগুলো আমরা পেলাম? এক তো হচ্ছে পটাশিয়াম আয়ন পেয়ে গেলাম, 2 হচ্ছে ক্যাডমিয়াম পেয়ে গেলাম, 3 হচ্ছে সায়ানাইড পেয়ে গেলাম। তাহলে এখানে ছিল কে? পটাশিয়াম, ক্যাডমিয়াম, সায়ানাইড সবই যদি পেয়ে যাই, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট আয়নে যদি আমি পেয়ে যাই, তাহলে আমরা এটাকে ডবল সল্ট কেন বলবো না? তাই না? এখন হ্যাঁ, ডবল সল্ট আমরা এটাকে বলবো না, আমরা এটাকে ইমপারফেক্ট কমপ্লেক্সই বলবো। কেন বলবো না ডবল সল্ট? কারণ হচ্ছে দেখো, এমনি দেখা গেছে বাই এক্সপেরিমেন্ট, আমরা কি বললাম যে এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা একটু বেশি। একটু বেশি মানে কত বেশি? পারফেক্ট যারা কমপ্লেক্স তাদের বলছি নেগলিজিবল, মানে এই আয়নটা ডিসোসিয়েট হয় না, এরা অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টে ডিসোসিয়েট হয়। ডিসোসিয়েট হয়ে মানে যতটা ডিসোসিয়েট হলে ওকে ডিটেক্ট করা যাবে বাই কেমিক্যাল রিয়াকশান তত পরিমাণে ও ডিসোসিয়েট হয়। কিন্তু সেটা কখনোই এটা নয় যে ধরা যাক এই একটা মলিকিউল থেকে CdCN4 কটা তৈরি হবে? একটা। তাহলে যদি 100টা মলিকিউল নিয়ে নিই তাহলে CdCN4 কটা তৈরি হয়ে যাবে? 100টা। এখন এই 100টা CdCN4 2- কমপ্লেক্স আয়ন 100টাই যে ভেঙে 100টা Cd2+ আয়ন তৈরি করছে তা কিন্তু নয়। এই 100টা আয়নের মধ্যে দেখা যাবে যে 5টা আয়ন হচ্ছে ভেঙে যাচ্ছে, 5টা আয়ন ভেঙে যাচ্ছে, তার ফলে সেখান থেকে 5খানা আমি Cd2+ আয়ন পাচ্ছি আর 4-5 20টা আমি সায়ানাইড আয়ন পাচ্ছি। 100টা আয়নের মধ্যে 100টা মলিকিউল নিয়েছিলাম, তার মধ্যে 100টা CdCN4 2- তৈরি হয়েছে, তার মধ্যে 5টা আয়ন ভেঙে গেছে, বাকি 95 আয়ন হচ্ছে ইনট্যাক্ট। কোন অবস্থায় আছে? এই অবস্থায় কিন্তু 95-95টা আয়ন রয়ে গেছে, খুব সামান্য পরিমাণই বিয়োজিত হয়েছে এবং এটাকে আমরা H2S মিশিয়ে ডিটেক্ট করতে পেরে গেছি। ডাবল সল্টে কী হতো? প্রথম কথা হচ্ছে এটা তৈরিই হতো না প্রথমেই, মানে এইরকম তো স্ট্রাকচার হতোই না। মানে আমরা যদি KCN আর CdCN2 যদি মেশাতাম তাহলে সরাসরি প্রথমেই হচ্ছে K+, Cd2+ আর এবং সায়ানাইড তৈরি হয়ে যেত, যে অনুপাতে থেকে মিশিয়েছি সেই অনুপাতেই, মানে 100% বিয়োজন হয়ে যেত। বা আমি যদি ধরেও নিই যে মাঝখানে এরকম একটা স্টেপ হয়েছে, তাহলে এই স্টেপে এসেও 100টা আয়ন 100টাই বিয়োজিত হতো এবং 100টা Cd2+ পেতাম, 95টা এরকম ইনট্যাক্ট থাকতো না। ক্লিয়ার? তাহলে ডাবল সল্ট এবং ইমপারফেক্ট কমপ্লেক্সের ডিফারেন্সটা বোঝা গেল যে ইমপারফেক্ট কমপ্লেক্সে
কনস্টিটিউয়েন্ট সব আয়নগুলো তৈরি হয়, কিন্তু তারা একদম এক্সক্লুসিভলি তৈরি হয় না, 100% তৈরি হয় না। সেটা আমরা এখানে লাস্ট পয়েন্টে লিখছি যে ইমপারফেক্ট কমপ্লেক্স ইফ ডিসোসিয়েটস ফুললি, যদি এটা ফুললি ডিসোসিয়েট করে, যেটা বাস্তবে হয় না। বাস্তবে এই 5-10টা মৌলিক 5-10টা আয়নই ডিসোসিয়েট করে, বাকি 90-95টা ডিসোসিয়েট করে না। কিন্তু যদি ফুললি ডিসোসিয়েট করে কোনো কারণে, তাহলে আমরা বলবো যে ইট ইজ নাথিং বাট আ ডাবল সল্ট। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কিন্তু ডাবল সল্ট এবং ইমপারফেক্ট কমপ্লেক্সের একটা পার্থক্য বুঝতে পারলাম। এইবার আমরা আমাদের আজকের ভিডিও এখানে শেষ করব। প্রথম ভিডিও বেশ লম্বা হলো, পরবর্তী ভিডিওতে আমরা কমপ্লেক্স সল্টের স্ট্রাকচার, তার ক্যারেক্টারিস্টিক্স এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা শুরু করব। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।